আসসালামু আলাইকুম। নতুন আরেকটি অনগোয়িং ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়ে গিয়েছে। ড্রামা নেম দ্য পারফেক্ট ম্যাচ। ড্রামাতে আমরা একটা নয় দুটো নয় পুরো 5টা কাপলের গল্প দেখতে পাবো। একজন বিধবা মহিলা যার নাম ম্যাডাম লি। ম্যাডাম লি এর বড় মেয়ে বিধবা, মেজো মেয়ে ঘর সংসার করছে, তবে বাকি 3 মেয়ে এখনো অবিবাহিত এবং বড় মেয়েকে ধরে 4 মেয়েকে তার বিয়ে দিতে হবে এবং মেয়েদের বিয়ে দেওয়ার জন্য সঠিক পাত্র খুঁজতে সে তার গ্রামের জমিজমা বিক্রি করে দিয়ে শহরে চলে আসে। তবে সেখানে এসেও খুব একটা সুবিধা করতে পারে না। শুরু হয় তার স্ট্রাগল। তবে ম্যাডাম লির স্ট্রাগলের ঘটনা এটা ছিল না, বরং তার মেয়েরাই তাকে নিয়ে স্ট্রাগল করছিল। ম্যাডাম লি একটু পাগলা টাইপ। ড্রামাটা দেখলে অবশ্যই তোমাদের মজা লাগবে। ড্রামাটার গল্প যেমন সুন্দর, সাথে অনেক ফানি। তো চলো আর কথা না বাড়িয়ে ড্রামার এক্সপ্লেনেশন শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের ব্যস্ত একটি শহর দেখানো হয়। শহরের নাম বিয়ানজিং। সেখানে তো যে যার কাজ নিয়ে ব্যস্ত ছিল, আর মাঝের রাস্তা দিয়ে কয়েকটা ঘোড়ার গাড়ি ছুটে চলেছে। যে গাড়ির মধ্যে ছিল ম্যাডাম লি এবং তার 4 মেয়ে। ম্যাডাম লি এর বড় মেয়ের নাম শাওহুয়া, যে বিধবা। মেজো মেয়ে ফুহুই, যার বিয়ে হয়েছে বিয়ানজিংয়ে এবং মেজো মেয়ের বাড়িতেই সবাই এসেছে। 3 নম্বর মেয়ে হচ্ছে কাংনিং, 4 নম্বর হাউদি এবং 5 নম্বর লিশান। লিশান একটু গুন্ডা টাইপ আর কি। আর 3 নম্বর মেয়ে কাংনিং সবচেয়ে বুদ্ধিমতী। মেয়েরা ম্যাডাম লিকে অভিযোগ করছিল যে তার মা তো একটা পালকি ভাড়া করতে পারত, ঘোড়ার গাড়িতে চলতে অনেক ঝাঁকি দিচ্ছে। ম্যাডাম লি তখন বলে পালকিওয়ালারা অনেক টাকা দাবি করেছে। এখানে বোঝা যায় যে ম্যাডাম লি একটু কিপটা। একটুখানি তেল পড়ে যাওয়াতে সে তার ছোট মেয়ের মাথায় তেলটা লাগিয়ে দেয়। তবে এই সব কথার বাইরে ছিল কাংনিং। সে জানালা দিয়ে উকি মেরে মেরে দেখছিল আর শহরটা দেখে মুগ্ধ হচ্ছিল। হঠাৎই কাংনিং পান নামে একটা রেস্টুরেন্ট দেখতে পায়, যেটা খুব সুন্দর করে সাজানো ছিল। ওরা সেখান থেকে যাওয়ার পর আমরা পান রেস্টুরেন্টের ভিতরের দৃশ্য দেখতে পাই। পান রেস্টুরেন্ট ছিল চাইয়ান নামে একজনের। সেই শহরের গণ্যমান্য এবং ধনী ব্যক্তিদের কাতারেই পড়ে। চাইয়ান যখন ওর রেস্টুরেন্টের মধ্যে ঢোকে, ও দেখতে পায় ওর কাজিন সেখানে বসে আছে। ওর কাজিনের নাম ছিল লিয়াং, যে একটা টুপি পরে বসেছিল। তাকে তাদেরই এক কাজিন মিং নামে একজন ওই টুপিটা খুলতে বলে। সে তখন বলে তার মুখে বোলতায় কামড় দিয়েছে। চাইয়ান জোর করে টুপিটা খুলে ফেললে সে পাখা দিয়ে তার মুখ ঢেকে ফেলে। চাইয়ান তাকে ঝাড়ি মারলে লিয়াং তার মুখ থেকে পাখাটা সরিয়ে ফেলে। দেখা যায় সত্যি তার গালে লাল একটা দাগ রয়েছে। চাইয়ান তখন বলে তোমার বউ কি আবার তোমাকে মেরেছে? লিয়াং বলে এতে ওর কোনো ভুল নেই, আমি আসলে মেয়েদের সাথে মজা করতে করতে বিছানা থেকে পড়ে গিয়েছিলাম। চাইয়ান তখন বলে আমার সাথে বাড়ি চলো, আজ আমি দেখে নিব ভাবি তোমার উপর কেন এত অত্যাচার করে। লিয়াং তখন চিৎকার করে বলছিল তুমি আমার বউকে খেপিও না, তাহলে সে আমাকে মেরেই ফেলবে। এখান থেকেই সিন চলে যায় আবার ম্যাডাম লিয়ের কাছে, যে ফান ফ্যামিলি নামে একটা ফ্যামিলির প্যালেসের সামনে দাঁড়িয়েছিল। এখানে তার মেজো মেয়ের বিয়ে হয়েছে আর সে এসেছে তার মেজো মেয়ের সাথে দেখা করতে। কিন্তু মেয়ের জানায় তার মেজো মেয়ে বাড়িতে নেই, এমনকি বাড়িতে কেউই নেই, যে কারণে তাদেরকে ফিরে যেতে হবে এবং অন্য কোনো সময় তারা ফিরে আসতে পারে। ম্যাডাম লি প্রথমে ভালোভাবেই চলে যাচ্ছিল, তবে ওই মেয়েট ঘোড়ার গাড়ির নিচে একটু ময়লা দেখে চিৎকার করে বলে এখানে এমন আবর্জনা পড়ে আছে কেন, ওরা যাওয়ার পর এটা পরিষ্কার করে ফেলো। এমন একটা ভাব যেন ওই বাড়ির মালিক। ম্যাডাম লি দ্রুত ফিরে আসে আর ওই মেয়েটকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আর তারপর বলে ভিতরে গিয়ে আমার মেজো মেয়েকে বলো আমি যদি ভিক্ষা করেও খাই তাও আমি তার দরজায় আর কখনোই আসবো না। ম্যাডাম লি বুঝতে পেরেছিল তার মেয়ে ভিতরেই আছে, কিন্তু সে চাচ্ছে না তার মা বা বোনরা ভিতরে যাক। ম্যাডাম লি রেগে সেখান থেকে চলে যায়। কাংনিংও বারবার দরজার দিকে দেখছিল, তবে দরজা বন্ধই থাকে। কিন্তু ওদের গাড়িটা সেখান থেকে চলে যাওয়ার পর দরজাটা খোলে এবং ফুহুই ভেতর থেকে উকি মারে। তবে ফুহুইকে দেখে বোঝা যাচ্ছিল যে ওর নিজেরও খারাপ লেগেছে। এরপরে দেখা যায় ম্যাডাম লি একটা হোটেলে রুম নিয়েছে, আর সে তো বিলাপ করেই মরে যাচ্ছিল যে সে তার মেজো মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারেনি। একটু ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে কি সে তার বোনদের ভুলে গেল? কিভাবে পারলো তার মা বোনকে এইভাবে প্যালেসের সামনে থেকে তাড়িয়ে দিতে? তবে তার অন্যান্য মেয়েরা তাকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে হয়তো ফুহুই কোনো সমস্যা ছিল, না হলে ফুহুই এমন মেয়েই না যে সে তার মা এবং বোনদের ত্যাগ করবে। এবার আমাদের ফুহুইকে দেখানো হয়, যে মেয়েদের কাছ থেকে জানতে পারে যে তার হাজব্যান্ড লিয়াং আবারও কোনো মেয়েদের সাথে সময় কাটাচ্ছে। ফুহুই তখন রেগে ঘর থেকে বের হয়, সাথে তার তলোয়ারটা নিয়ে যায়। আরও রেগে ওই ঘরে যখন যায় দেখতে পায় একটা মেয়ের পোশাক নাড়া রয়েছে। ফুহুইয়ের তো মাথাই খারাপ হয়ে যায়। তবে পর্দা সরালে দেখতে পায় সেখানে চাইয়ান রয়েছে। চাইয়ানের সাথে যে লিয়াং নামে ছেলেটা এসেছিল, চাইয়ানের কাজিন লিয়াংই ছিল ফুহুইয়ের হাজব্যান্ড।
যা হোক জায়ান ফুহুইকে বলে, ভাবি এত রাগ ভালো না, আপনার এত রাগ এবং হিংসার কারণে আপনার সংসারটা নষ্ট হয়ে যাবে। আমি শুনেছিলাম লি ফ্যামিলির 5টা মেয়ে খুবই সুন্দরী, কিন্তু তাদের এলাকায় তাদের টাইগার নামেও জানা হয়। তবে এটা আপনার সংসার, আমি আপনাকে উপদেশ দিব যে সংসারে নম্রভদ্রভাবে থাকুন। আমার কাজিন যতই আপনাকে ভয় পেয়ে চলুক না কেন, তাকে সেই পর্যন্ত নিয়ে যাবেন না যেখানে গেলে সে আপনাকে ডিভোর্স দিতে বাধ্য হয়। একজন ডিভোর্সি নারী যাকে স্বামী ত্যাগ করেছে তার কিন্তু কোনোই দাম থাকে না। আপনার এই জেদের কারণে আপনি আপনার ফ্যামিলির উপর বোঝা হবেন। আর এতগুলো কথা শুনে ফুই তো আরও বেশি ক্ষেপে যায়, আরও তলোয়ারটা ফেলে দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। মেইড বারবার ফুহিকে সামলানোর চেষ্টা করছিল, তবে ফুহুই মেইডকে বলে তাকে একা ছেড়ে দিতে। আর মেইড সেখান থেকে যেতেই ফুহুই সেখানে বসে পাথর চিবোতে শুরু করে। কিন্তু তখনই সেখানে কাংনিং চলে আসে, আর এখান থেকেই সিন কাট হয়। একটু পরে দেখা যায় কাংনিং ফুহুইকে নিয়ে ওদের হোটেলের ঘরে ফিরে এসেছে। এখানে ফুহুই তো শুরুতে ওর মায়ের কাছে মাফ চেয়ে নেয়। কাংনিং ওর মাকে জানায় যে ফুহুই বসে বসে পাথর চিবোচ্ছিল। ম্যাডাম লি তখন বলে, আমি তোমাকে বেশি কথা বলবো না, শুধু আমাকে বলো আজ তুমি কেন এমনটা ঘটালে, মানে তাদের যে বাড়ির ভেতরে ঢুকতে দেয়নি এই বিষয়টা। ফুহুই তখন অনেক কান্না করে আর বলে, তোমরা তো জানো আমাকে অনেক ভালো ঘরে বিয়ে দিয়েছো, কিন্তু আমাকে যার সাথে বিয়ে দিয়েছো সে কোনো কাজই করে না, অনেক বোকাশোকা। আর সে যে মেয়েকে দেখে সেই মেয়ের প্রেমে পড়ে যায়। সব মেয়েকেই তার কাছে ভালো লাগে, কিন্তু তার ফ্যামিলি মনে করে যে এটা আমার ব্যর্থতা, আমি আমার হাজব্যান্ডকে ধরে রাখতে পারি না। মানে শ্বশুরবাড়ি থেকে ফুহুইয়ের উপর ভালো রকমের টর্চার হয়। তাই ফুহুই ওর মা আর বোনদের বাড়িতে নেয়নি, কারণ এমনিতেই তো ওকে সবসময় খোঁটার উপরে থাকতে হয়। এখন যদি ওর মা আর বোনরা ওর বাড়িতে গিয়ে ওঠে তাহলে ও শ্বশুরবাড়িতে ছোট হয়ে যাবে। আর এসব কারণেই ওর হাজব্যান্ডের উপর সবসময় রাগ ঝাড়ে। মানে ওর হাজব্যান্ড তো প্রচণ্ড বোকাশোকা আর কি, ওর উপর ভয় কিছু বলতে পারে না, কিন্তু তার যা করার সে করে যায়। আর ফুহুই নিজের রাগ নিয়ন্ত্রণে আনার জন্য পাথর চিবোয়। এটা তো খুবই ডেঞ্জারাস একটা অভ্যাস। ম্যাডাম লি ফুহুইকে এইবারের মতো মাফ করে দেয়। তবে কাংনিং এগিয়ে এসে বলে তার কাছে একটা আইডিয়া আছে লিয়াংকে ঠিক করার। ফুহুই যে রাস্তা বেছে নিয়েছে এইভাবে লিয়াংকে ঠিক করা যাবে না, বরং লিয়াংকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। ফুহুই তখন বোনদের কাছে পেয়ে একটু সাহস পায়। এদের 5 বোনের কিন্তু খুবই মিল ছিল, মানে একে অপরের জন্য জান দিয়ে দেয় আর কি। যা হোক, এরপর আমাদের লিয়াংকে দেখানো হয় সে ঘুমাচ্ছিল। তখন ওদের বাড়ির এক চাকর ওকে এসে জানায় ফুহুই আজ বাড়ি থাকবে না, সে তার মা আর বোনদের সাথে দেখা করতে গিয়েছে। যেটা শুনে তো লিয়াং মহা খুশি হয়ে যায়, ফুহুই ওর কাছে না থাকলেই হলো। আর একটু পরে লিয়াং 2জন মেয়েডকে নিয়ে বসে বসে মৌজ মাস্তি করতে থাকে। তখন সেখানে চাইয়ান আসে আর বলে, তোমার না আজ আমার সাথে বিজনেস দেখতে যাওয়ার কথা, তুমি এখানে বসে কি করছো? লিয়াং অনেক খুশি হয়ে বলে আজকে সে ফ্রি, কারণ আজকে ফুহুই বাড়ি নেই। তখনই ও বাইরে থেকে একজনের চিৎকার শুনতে পায় যে বলছিল ম্যাডাম ফিরে এসেছে। আর ফুহুই ফিরে এসেছে শুনেই তো লিয়াং অনেক ভয় পেয়ে যায়, ও কি করবে বুঝতে পারছিল না। তখন চাইয়ানের কাছে রিকোয়েস্ট করে যেন চাইয়ান এবারের মতো ওকে বাঁচিয়ে নেয়। এদিকে ফুহুই তো ভিতরে এসে গিয়েছে, আরও ভিতরে এসে দেখতে পায় লিয়াংয়ের শরীর খুব খারাপ, মানে লিয়াং ভান করে শুয়েছিল আর চাইয়ান তার পাশে বসে আছে। ডাক্তার ডাকা হয়েছে, ডাক্তার একটু পরে আসবে। তবে লিয়াংয়ের 2 পাশে 2 মেয়েটকে দাঁড়িয়ে থাকতে দেখে ফুহুই পুরো ঘটনা বুঝে যায় লিয়াং যে নাটক করছে এটা আর কি। সে তখন ওর একজন মেয়েটকে কিছু একটা শিখিয়ে দেয়, আর একটু পরে মেয়েট একটা ওষুধ নিয়ে আসে। ফুহুই লিয়াংয়ের সাথে অনেক ভালো ব্যবহার করছিল, মানে মিষ্টি মিষ্টি কথা বলছিল আর কি, বরাবরের মতো রাগ দেখাচ্ছিল না। সে লিয়াংকে বলে এই ওষুধ খেলেই তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু ওষুধটা এক চুমুক নেয়ার পর লিয়াংয়ের একটু অদ্ভুত লাগে। ও জিজ্ঞাসা করে এটা কি, এটার টেস্ট এমন অদ্ভুত কেন? ফুহুই তখন বলে এটা হচ্ছে বাচ্চা ছেলের প্রসাব, এটা খেলে তোমার মাইগ্রেনের ব্যথা একদম ঠিক হয়ে যাবে। তবে বাচ্চা ছেলের প্রসব শুনে লিয়াং তো খেতেই চাচ্ছিল না। ফুহুই তখন বলে তাহলে কি তুমি মাথা ব্যথার নাটক করছিলে? এখন লিয়াং তো ফুহুইয়ের ভয়ে এটাও স্বীকার করতে পারে না যে ও নাটক করছিল। তখন ও বাধ্য হয়ে বাচ্চা ছেলের প্রসব মনে করে ওই ওষুধটা খেয়ে নেয়। তবে চাইয়ান মুখে রুমাল চাপা দিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎই ও খেয়াল করে দরজার বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। ও জিজ্ঞাসা করে ওখানে কে, কিন্তু তখনই বাইরে যে দাঁড়িয়েছিল সে সেখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় ওরা 5 বোন বসে বসে আড্ডা দিচ্ছে। ফুহুই কাংনিংকে জিজ্ঞাসা করে তুমি তোমার দুলাভাইকে কি খাওয়ালে, সত্যি কি ওটা বাচ্চা ছেলের প্রসাব ছিল? কাংনিং তখন বলে আরে না, আমি ভিনেগার সয়া সস আর কিছু কিছু জিনিস বলে যেগুলো মিশিয়ে দিয়েছে, মানে খেতে একটু অদ্ভুত টেস্ট হয়েছে আর কি। তবে লিয়াংকে ঠিক করার জন্য এভাবেই চালিয়ে যেতে হবে। ফুহুই তখন সবাইকে বলে আমি তো এতদিন অনেক হতাশ থাকতাম, তবে তোমাদের পেয়ে এখন আমার অনেক ভালো লাগছে।
এরই মধ্যে সেখান থেকে দুইজন ছেলে যাচ্ছিল। একজনের নাম মিং, আরেকজনের নাম ঝাও। ওরাও ছিল লিয়াংয়ের কাজিন। ওরা লিয়াংয়ের শালিদের বসে থাকতে দেখে ওদের দেখার খুব লোভ হয়, কারণ ওরা শুনেছিল লিয়াংয়ের প্রত্যেকটা শালি অনেক সুন্দর। প্রথমে ওরা দরজার ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করে। লিয়াংয়ের বাড়ির কাজের লোকটা ওদের অনেক নিষেধ করছিল, কিন্তু ওরা শোনে না। তবে দরজার ফাঁকা দিয়ে দেখে ওরা ক্লিয়ারলি ওই মেয়েদের দেখতে পাচ্ছে না। তখনই ওরা খেয়াল করে কিছু মেয়েড নাস্তা নিয়ে ভিতরে যাচ্ছে। আর এটা দেখে মিংয়ের মাথায় একটা প্ল্যান আসে। মিং আর ঝাও দুইজনে মেইড সেজে চলে এসেছে। যদিও লিয়াংয়ের বাড়ির কাজের লোকটা ওদের নিষেধ করে, তবে তাদেরকে ঘুষ দিয়ে মিং মানিয়ে নেয়। আর এরপর ওই মেয়েদের পিছু পিছু নাস্তা নিয়ে চলে যায়। কিন্তু কাংমিংয়ের চোখ ফাঁকি দেওয়া তো অতটাও সহজ না। কাংমিং ওদের প্রথম দেখাতেই ধরে ফেলে যে ওরা দুইটা ছেলে, আর এসে দুইজনকে ঠাস ঠাস করে দুইটা চল লাগিয়ে দেয়। ওরা দুজন তো প্রথমে হতভম্ব হয়ে যায়, পরে ক্ষমতা দেখাতে থাকে। বলতে থাকে যে ওদের এত পাওয়ার, কাংমিংকে ওরা কনকুবাইন হিসেবেও রাখবে না। অথচ কাংমিংয়ের এত বড় সাহস, কাংমিং তাদেরকে থাপ্পড় দিয়েছে। তখনই সেখানে চলে আসে লিশান। লিশান তো একটু গুন্ডা টাইপ। ও একটা লোহার বেলচা টাইপ নিয়ে এসেছিল, যা দিয়ে মিং আর ঝাওকে মারতে থাকে। ওরা প্রথমে চিল্লাচিল্লি করলেও পরে ভয় পেয়ে যায়। কাংমিং তখন বলে, তোমাদের যে আমরা মেরেছি, যাও গিয়ে অফিসারদের কাছে বিচার দাও। তোমরা মেয়েট সেজে মেয়েদের আড্ডার এখানে এসেছ, দেখা যাক কোন দোষটা বেশি ভারী হয়। মিং এটা শুনে ভয় পেয়ে যায়। ওরা যে মেয়ে সেজে এখানে এসেছে এটা জানাজানি হলে তো ওদেরই দোষ হবে। এরই মধ্যে লিয়াংয়ের বাড়ির কাজের লোকটা সেখানে চলে আসে আর ওদেরকে সেখান থেকে নিয়ে যায়, সবার কাছে ক্ষমা চেয়ে আর কি। অন্যদিকে আমরা চাইয়ান এবং লিয়াংকে বসে থাকতে দেখি। লিয়াং বারবার বিলাপ করছিল আর বলছিল, একে তোর বউ ছিল ডেঞ্জারাস, ওর শাশুড়ি ওর বউয়ের থেকেও ডেঞ্জারাস। সে এখন এখানে চলে এসেছে, এখনও কিভাবে বেঁচে থাকবে। আর চাইয়ান ওর এসব কথায় বিরক্ত হচ্ছিল। তখনই মিং সেখানে আসে আর বিচার দেয় যে ওদের লিয়াংয়ের শালিরা মেরেছে। এবং বর্ণনা শুনে লিয়াং বুঝতে পেরে যায় এটা ওর 3 নম্বর শালি কাংনিং। চাইয়ান তখন বলে, একদম ঠিক আছে, তুমি মেয়েদের ছদ্মবেশে কেন সেখানে গিয়েছিলে? মিং তখন বানিয়ে বানিয়ে দু একটা বলে দেয়। কাংনিং অনেক অহংকারী, সে অনেক অহংকার নিয়ে বলেছে যে কাকে নিয়ে আসতে পারো নিয়ে আসো, সেও দেখে নেবে। লিয়াং একটা ভাদায় মা, তার সাথে ওর কাজিনও ভাদায় মা, এই টাইপ কথা বলে দেয় আর কি। এটা শুনে চাইয়ান বলে, তাই এত বড় কথা, চলো আমি দেখছি সে কে। আর ওরা বাগানে গিয়ে অপেক্ষা করতে থাকে একটা ফুটবল নিয়ে। যখন ম্যাডাম লি তার 5 মেয়েকে নিয়ে আসছিল, তখন চাইয়ান ইচ্ছা করে ফুটবলটা ওদের দিকে মেরে দেয়, যেটা কাংনিংয়ের মাথায় লেগে ও চুলের কাঁটাটা পড়ে যায়। তবে চাইয়ান সেখানে গিয়ে বলে যে ও খেলতে গিয়ে ভুল করে লেগে গিয়েছে, মানে খুব ভালোভাবেই সরি বলে আর কি। তবে ম্যাডাম লির চাইয়ানকে দেখে অনেক পছন্দ হয়ে যায়। সে প্রথমে চাইয়ানকে জিজ্ঞাসা করতে যায় যে চাইয়ান বিবাহিত কিনা, তবে ফুহুয়ের খোঁচা খেয়ে ঠিক হয়ে যায়। এরপর ম্যাডাম লি বলে, কোনো বিষয় না, খেলতে গেলে এমন লাগতেই পারে। আর ওরা সেখান থেকে চলে যায়। তবে চাইয়ানের কাংনিংকে দেখে প্রথমবারই ভালো লেগে যায়। একটু পরে কাংনিং আর ওর মেড আবারও ফিরে আসে কাংনিংয়ের চুলের কাঁটা নেওয়ার জন্য, যেটা চাইয়ানের হাতে ছিল। চাইয়ান তখন চুলের কাঁটাটা দিয়ে দেয়। আর কাংনিং যাওয়ার সময় চাইয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসে। চাইয়ান তো মুগ্ধ হয়ে কাংনিংকে দেখছিল। পরবর্তী সিনে দেখা যায় ম্যাডাম লি অনেক কান্নাকাটি করছিল, কারণ ওরা ওদের দেশের সমস্ত জমি জমা বিক্রি করে দিয়ে চলে এসেছে। কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছে যে শহরের জীবনযাত্রার মান অনেক বেশি উন্নত, মানে এখানে সব কিছুর খরচ অনেক বেশি। আর এভাবে বসে বসে খেলে তো রাজার গোলাও শেষ হয়ে যাবে। ওরা হয়তো আর 6 মাসে এখানে সার্ভাইভ করতে পারবে। তার উপর ছোট্ট একটা ঘরেরও অনেক বেশি ভাড়া দিতে হচ্ছে। যা হোক, এখন ওদের তো কিছু একটা করতে হবে। এবং ওদের মাথা মানে কাংনিং একটা প্ল্যান বের করে। সবাই মিলে আলোচনা করে ঠিক করে যে ওরা একটা ব্যবসা করবে। এখন ব্যবসা করতে হলে তো এই জিনিসটা দেখতে হবে যে কোন জিনিসে তারা বেশি পারদর্শী। এখন যেহেতু ওরা সবাই মেয়ে, ওদের ফ্যামিলিতে কোনো একটা ছেলে নেই। ওদের সাথে 2জন মেয়েড এবং অন্য একটা মেয়েও ছিল। কাংনিংয়ের মেয়েদের নাম হচ্ছে চুনলাই, আর অন্য একটা মেয়ে তার নাম হচ্ছে কিয়ানো। ওদের ব্যাপারে পরে বলছি। যা হোক, ওরা সবাই মিলে সিদ্ধান্ত নেয় ওরা একটা চায়ের দোকান দিবে, সাথে নুডলস এবং স্যুপ থাকবে। যেহেতু ওরা রান্নাবান্না করতে বেশ পারদর্শী, আশা করছিল বেশ ভালোভাবেই চলবে। এবং পরদিন সকালেই ওরা চলে যায় চায়ের দোকানের জন্য একটা জায়গা দেখতে। এবং ওরা পান রেস্টুরেন্টের সামনাসামনি একটা জায়গা পেয়ে যায়, মানে এটা দোকান এবং পিছনে বাড়ি। এটাকে ভাড়া নিলে ওরা পিছনে বসবাস করতে পারবে এবং সামনে রেস্টুরেন্ট চালাতে পারবে।
আর লোকেশনটাও অনেক ভালো ছিল, মানে একদম জমজমাট একটা জায়গাতে। তো ওদের এই লোকেশনটা বেশ ভালো লাগে এবং ওরা ঠিক করে যে এখানেই ওরা চায়ের দোকান দিবে। উপরে বসে বসে চাইয়ান সব কিছু দেখছিল। তখনই লিয়াং দৌড়ে সেখানে আসে আর দ্রুত জানালা বন্ধ করে দেয়। আরও হা হতাশ করছিল যে ওর বউ ওকে দিয়ে সারা রাত হিসাব করাচ্ছে। সঠিকভাবে হিসাব মিলিয়ে না দিতে পারলে তাকে বিছানায় ঘুমাতে দেওয়া হচ্ছে না। 3 দিন ধরে ও সোফাতে ঘুমাচ্ছে। তবে চাইয়ানের এদিকে মনোযোগ ছিল না। তখনই চাইয়ানের অ্যাসিস্ট্যান্ট ডেকিং আসে, যে সমস্ত খোঁজ খবর নিয়ে এসেছে। ডেকিং জানায় এখানে ম্যাডাম লি এবং তার 4 মেয়ে একটা চায়ের দোকান খুলবে, সাথে নুডলস এবং স্যুপ বিক্রি করবে। ও মজা নিয়ে বলছিল কখনোই তো চায়ের দোকানে নুডলস এবং স্যুপ বিক্রি হবে না, ওরা কিভাবে এই ব্যবসা চালায় দেখা যাবে। তবে চাইয়ান বলে তুমি ব্যবসার কি বোঝো, এটা খুব দারুণ কোনো মাথা থেকে বের হয়েছে। অবশ্যই চায়ের দোকানে নুডলস এবং স্যুপ বিক্রি হবে, আর একবার যদি ক্রেতারা বুঝতে পারে যে খাবারের টেস্ট ভালো তাহলে তো বিক্রি হবেই। ডেকিং তখন বলে তাহলে আমরা এখন কি করব? চাইয়ান বলে আমরা শুধুমাত্র বিকালে রেস্টুরেন্ট খুলতাম, কিন্তু এখন থেকে আমরা সকালেও রেস্টুরেন্ট খুলব। দেখা যাক ওরা কিভাবে আমাদের সাথে টক্কর দিতে পারে। এরপরেই দেখা যায় ভোর রাতে উঠে ম্যাডাম লি সবাইকে ডাকাডাকি করছিল। আজ সকালেই ওরা রেস্টুরেন্ট খুলবে, এখনই তো রান্নাবান্নার কাজ শুরু করে দিতে হবে। তবে সে এসে অবাক হয়ে যায় এটা দেখে তার মেয়েরা অলরেডি উঠে গিয়েছে, সাথে মেইডরা এবং কিয়ানো সবাই মিলে একযোগে কাজ করতে শুরু করেছে রেস্টুরেন্টের জন্য। ম্যাডাম লি তো এসব দেখে অনেক খুশি হয়ে যায়। তারা সকাল সকাল রেস্টুরেন্টও খোলে এবং খদ্দের ডেকে ডেকে আনতে থাকে। তবে পান রেস্টুরেন্ট যেহেতু সকালবেলায় খুলে দিয়েছিল আর সেটা বেশ নামকরা ছিল, তাই কেউ আর ওদের রেস্টুরেন্টে আসে না। ওদের রেস্টুরেন্টের নাম ছিল সিফু হাউস। তো সবাই ওদের রেস্টুরেন্ট ইগনোর করে পান রেস্টুরেন্টে চলে যাচ্ছিল এবং সন্ধ্যাবেলায় দেখা যায় ওদের একটা কাস্টমারও হয়নি এবং যত খাবার তৈরি করেছিল সবই লস হয়েছে। কাংনিং হিসাব করছিল কত লস হয়েছে, আর ওদের মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কপাল চাপড়াচ্ছিল এবং চাইয়ানকে অভিশাপ দিচ্ছিল যে ওর জন্যই তাদের ব্যবসায় লস হয়েছে। ও এত বড় রেস্টুরেন্টের মালিক, কেন ছোটোখাটো রেস্টুরেন্টকে এইভাবে ভাতে মারতে হবে? তবে কাংনিং চিন্তা করে যে এইভাবে হবে না, রেস্টুরেন্ট বা প্রতিযোগিতা অনেক থাকবে, তবে তাদের প্রোডাক্ট ভালো করতে হবে যাতে করে তাদের রেস্টুরেন্টে মানুষ আসে। সাউহা বলে তাদের কিছু চেঞ্জের দরকার আছে। তারা 2 দিন রেস্টুরেন্ট বন্ধ রাখবে এবং আশেপাশের সমস্ত রেস্টুরেন্ট ঘুরে দেখবে। তারা হুট করেই রেস্টুরেন্ট খুলে ফেলেছে, কিন্তু দেখতে হবে যে এই শহরের মানুষেরা কি পছন্দ করে, আর সেই অনুযায়ী রিসার্চ করে রেস্টুরেন্টের জিনিসপত্র আনতে হবে। তবে এই সব কিছুর মধ্যে ফুহুই বেশ মন খারাপ করে বসেছিল। ম্যাডাম লি ফুহুইকে বলছিল তুমি তোমার হাজব্যান্ডকে দিয়ে কি চাইয়ানকে একটু বলাবে, কিন্তু ওরা দেখতে পায় যে ফুহুই বেশ অন্যমনস্ক। ফুহুইকে যখন জিজ্ঞাসা করা হয় কি হয়েছে, ফুহুই তখন জানায় ওর হাজব্যান্ডকে দিয়ে হিসাব করেছে, কিন্তু ওর হাজব্যান্ড তো হিসাব পারেনি, বরং তার মাকে গিয়ে বিচার দিয়েছে। ফুহুই তার উপর নির্যাতন করছে। তখন ফুহুইয়ের শাশুড়ি ফুহুইকে শিক্ষা দেওয়ার জন্য লিয়াংকে একটা কনকুবাইন নেওয়ার কথা বলেছে, আর এটাও বলেছে যে 2 বছর হয়ে গিয়েছে ফুহুইয়ের এখনও বাচ্চা হয়নি, তাই লিয়াং যেন একটা কনকুবাইন নিয়ে নেয়। ম্যাডাম লি এটা শুনে তো অনেক রেগে যায়, তবে ফুহুই জানায় কিছুই করার নেই, তার শাশুড়ি যেটা বলেছে সেটাই হবে। কাংনিং তখন ফুহুইকে সান্ত্বনা দিয়ে বলে তুমি চিন্তা করো না, আমি কোনো একটা কিছু ভেবে বের করছি। পরদিন সকালে সিফু হাউস বন্ধ রাখা হয়, তবে ওরা ডেকোরেশন করছিল, যেটা দেখে চাইয়ান মুচকি হেসে বলে আচ্ছা এটা তাহলে নতুন প্ল্যান, যাই করুক না কেন কোনো কাজ হবে না। এদিকে কাংনিং চুনলাই আর কিয়ানোকে নিয়ে বের হয়ে পড়েছিল। ওরা সেখানকার রেস্টুরেন্টের স্পেশাল বা ফেমাস খাবারগুলো কিনে নিচ্ছিল, যাতে করে বাড়ি গিয়ে ওরা টেস্ট করে দেখতে পারে, এটা তো বুঝতে পারবে যে এখানকার মানুষেরা কি পছন্দ করে। এরপর আমাদের চাইয়ানকে দেখানো হয় ও ডেকিংয়ের সাথে ওর ব্যবসা নিয়ে আলোচনা করছিল। তবে কথা বলতে বলতে ও যখন দেখতে পায় সিফু রেস্টুরেন্ট তখনও খোলেনি, ও একটু চিন্তিত হয়ে বলে অনেকক্ষণ তো হয়ে গিয়েছে, এখনও তো ওদের কোনো খোঁজখবর নেই। ডেকিং জিজ্ঞাসা করে সিফু হাউস, তখন চাইয়ান কথা ঘুরিয়ে বলে না, বাইফান রেস্টুরেন্ট, মানে অন্য রেস্টুরেন্টের কথা বলে দেয় আর কি। এরই মধ্যে লিয়াং তার কাজের লোককে পাঠিয়ে দেয় চাইয়ানকে ডেকে নেওয়ার জন্য, জানায় এটা তার জীবন মৃত্যুর প্রশ্ন, চাইয়ান যেন অবশ্যই তার বাড়িতে যায়। এরপরেই দেখা যায় 3 জন মেয়েকে ডাকা হয়েছে এবং ফুহুই তাদের মধ্যে থেকে একজন সিলেক্ট করবে লিয়াংয়ের কনকুবাইন হিসেবে। তবে ও বেশ আরামসে ওই মেয়েদের সাথে কথা বলছে। লিয়াং আর চাইয়ান সেখানেই বসেছিল। লিয়াং চাইয়ানকে বলছে যে ও এই ফুহুইকে চেনে না। ফুহুই এত শান্তশিষ্ট হয়ে তার কনকুবাইন দেখছে, এটা সে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। চাইয়ানের কি মনে হয়, লিয়াংয়ের কি কোনো কনকুবাইন নেওয়া উচিত?
চায়ান তখনও পর্যন্ত ব্যাপারটা বুঝে উঠতে পারছিল না। এদিকে ফুহুই পাত্রী দেখার মতো এপিটোপিট করে মেয়েদেরকে দেখছিল এবং বিভিন্ন প্রশ্ন করছিল। এগুলো আর চায়ান কি দেখবে, ও বিরক্ত হয়ে উঠে যেতে চায়। তখনই ও খেয়াল করে পর্দার আড়ালে কেউ একজন বসে আছে। চায়ানের বুঝতে বাকি থাকে না এটা কোনো ফাঁদ। এদিকে লিয়াং সমানে বলেই যাচ্ছিল, কাজিন তুমি আমাকে সিদ্ধান্ত দাও, আমি কি কনকুবাইন নিব কি নিব না। চায়ান তখন বলে, এটা তোমার বিষয়, তুমি বুঝে নাও, আমি এখান থেকে যাচ্ছি। লিয়াং তো চায়ানকে টেনে টেনে ধরছিল। চায়ান তখন বলে, তুমি যদি আমার কথা শোনো তাহলে কোনো কনকুবাইন নিও না, এটা তোমার জন্য একটা ফাঁদ। ও আসলে পর্দার আড়ালে কাউকে বসে থাকতে দেখে বুঝে গিয়েছিল এখানে অন্য কোনো প্ল্যান চলছে। লিয়াং তখন চিৎকার করে ফুহুইকে বলে, ও কোনো কনকুবাইন নেবে না, এই সকল মেয়েদেরকে যেন পাঠিয়ে দেওয়া হয়। এটা বলে ও চায়ানের সাথে সাথে চলে যায়। তখনই দেখা যায় সত্যি সত্যি এই মেয়েগুলোকে সাজিয়ে আনা হয়েছিল। ফুহুই তাদেরকে টাকা দিয়ে বিদায় করে দেয়। আর অবশ্যই পর্দার আড়ালে বসেছিল কাংনিং, যার বুদ্ধিতে এগুলো ঘুরছিল। চায়ান তার রেস্টুরেন্টে ফিরে আসে। লিয়াং তখনও চায়ানকে বিরক্ত করে যাচ্ছিল। চায়ান তখন বলে, তোমাকে তো আমি প্ল্যান দিয়েই দিয়েছি, ভুলেও কনকুবাইন নেওয়ার চিন্তাও করো না, আর আমাকে একা থাকতে দাও। তখনই লিয়াংয়ের চোখ পড়ে সেখানে একটা মেয়ে বসে জিথার বাজাচ্ছে। আর যাকে দেখে লিয়াং ক্রাশ খেয়ে যায়। সেখানে বসে বসে ওই মেয়েটিকে দেখতে থাকে। চায়ান এটা দেখেও হতাশ হয়ে যায়। লিয়াংয়ের এসব স্বভাবের কারণেই ফুহুই ওকে সবসময় পিটানির উপরে রাখে। চায়ান ঘাড় ধরে লিয়াংকে সেখান থেকে নিয়ে যায়। তবে সন্ধ্যায় দেকিং এসে চায়ানকে বলে লিয়াং ওই মেয়েটিকে বিয়ে করছে। মেয়েটির নাম ছিল ঝেন। সে এখানকার কাজ শেষে ফিরে যাচ্ছিল, কিন্তু হুট করেই সে সবার থেকে আলাদা হয়ে গিয়েছে এবং কিভাবে যেন লিয়াংয়ের সাথে তার দেখা হয়ে গিয়েছে। জিথার বাজানো ওই মেয়েটিকে কেউ একজন বারে বিক্রি করে দিয়েছিল, খারাপ দলের কাছে আর কি। লিয়াং তাকে সেখান থেকে মুক্ত করে এনেছে এবং সিদ্ধান্ত নিয়েছে ওই মেয়েটিকে কনকুবাইন হিসেবে নিয়ে নেবে। এটা শুনেই তো চায়ান দ্রুত সেখান থেকে চলে যায়। আর পরদিন সকালেই চলে আসে লিয়াংয়ের বাড়ির সামনে। তখন লিয়াংয়ের কাজের লোকটা চায়ানকে দেখে বলে, আপনি কি মাস্টারের বিয়ে খেতে এসেছেন? চায়ান তো বিরক্ত হয়ে দৌড়ে ভিতরে যায়। দেখা যায় ঝেন নামে ওই মেয়েটি সবার সামনে দাঁড়িয়ে আছে। লিয়াংয়ের সমস্ত পরিবার সেখানে উপস্থিত, বিশেষ করে লিয়াংয়ের মা। সে ঝেনকে দেখে বলে, তুমি অনেক ভদ্র আর অনেক সুন্দরী মনে হচ্ছে, আমার ছেলের ভাগ্য ভালো যে তোমার মতো একটা মেয়েকে সে তার পাশে পাবে। ফুহুইকে দেখিয়ে বলে, এটা হচ্ছে তোমার ম্যাডাম, তুমি তাকে চা দাও, তাহলে তুমি আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবে। ফুহুই সেখানে নর্মালি বসেছিল, মানে ওর কোনো হেলদোল নেই। তবে এই কথা শুনেই ঝেন কান্না করতে শুরু করে। লিয়াংয়ের মা জিজ্ঞাসা করে, তুমি কান্না কেন করছো? ঝেন তখন কান্না করতে করতে বলে সে অনেক ইমোশনাল হয়ে গিয়েছে। কয়েক বছর ধরেই সে খারাপ দলের কাছে বিক্রি হয়েছিল। লিয়াং তাকে আজ মুক্ত করেছে। তার বাবা ছিল একজন স্কলার, মানে অনেক সম্মানিত ফ্যামিলি, কিন্তু তার বাবা মারা গিয়েছে আর সে তার মায়ের সাথে থাকতো। কিন্তু একদিন একদল ডাকাত তাকে কিডন্যাপ করে নিয়ে আসে এবং তাকে বারে বিক্রি করে দেয়। সে সেখানে কয়েক বছর প্রস্টিটিউশনের কাজ করেছে। লিয়াং তার জীবনে আলোর মতো, তাকে মুক্ত করেছে। তবে এসব কথা শুনে লিয়াংয়ের বাবা আর মা দুজনে হতভম্ব হয়ে বসে থাকে। লিয়াং যাকে কনকুবাইন হিসেবে নিতে চাচ্ছে সে এত বছর বারে বন্দি ছিল আর বললামে তো প্রস্টিটিউশনের কাজ করত। লিয়াংয়ের বাবা ঝেনকে বলে, তুমি স্কলার ফ্যামিলির মেয়ে, আমি দুঃখিত, আমার ছেলে না বুঝেই তোমাকে কনকুবাইন হিসেবে নিতে চেয়েছে। আমাদের ফ্যামিলি তোমার মতো মেয়েকে কনকুবাইন হিসেবে পাওয়ার যোগ্য না। আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি যেহেতু এখন মুক্ত, নিজের মায়ের কাছে ফিরে যাও আর ভালোভাবে জীবন কাটাও। ঝেন এটা শুনে অনেক খুশি হয়ে যায়। ও নিজেও কনকুবাইন হতে চাচ্ছিল না আর কি। ঝেন টাকা নিয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল, তখনই চায়ানও ভিতরে আসছিল। আরও বুঝতে পারে যাক ঝামেলা বন্ধ হয়েছে। এদিকে ভিতরে লিয়াংয়ের বাবা লিয়াংকে লাঠি নিয়ে পেটাচ্ছিল। লিয়াংয়ের মা আর ফুহুই তাকে বাঁচাচ্ছে। লিয়াংয়ের বাবা লিয়াংয়ের মা তুলে গালাগালি শুরু করে। সে লিয়াংয়ের মাকে বলছিল, তোমার মধ্যে একটা মহিলাকে বিয়ে করেই আমার ফ্যামিলিতে কোনো আয় উন্নতি নেই। তোমাকে কে বলেছিল ছেলের কনকুবাইন নেওয়ার বুদ্ধি দিতে? মানে এটাই কথাবার্তা বলছিল আর কি। তখন ফুহুই লিয়াংয়ের সামনে এসে যায় আর ক্ষমা চায়। সে বলে সে যে চুপ ছিল, তাকে কনকুবাইন নিতে অনুমতি দিয়েছে, এটা ফুহুইয়ের ভুল ছিল। তার শ্বশুর যেন তাকে মাফ করে দেয়, আর যদি মারতেই চায় তাহলে ফুহুইকে মারতে হবে। এখন লিয়াংয়ের বাবা তো আর নিজের ছেলের বউকে মারবে না। সেখানে চায়ানও চলে আসে আর রিকোয়েস্ট করে ওকে বাঁচানোর জন্য। সবকিছু শুনে লিয়াংয়ের বাবা রেগে সেখান থেকে বের হয়ে যায়। লিয়াং তখন দ্রুত এসে ফুহুইকে জড়িয়ে ধরে বলে, শুধুমাত্র তুমি আমাকে ভালোবাসো, যেটা দেখে লিয়াংয়ের মা তো হিংসায় জ্বলছিল। এরপর চায়ান যখন ফুহুইদের রুমের সামনে দিয়ে যাচ্ছিল, দেখতে পায় ফুহুই লিয়াংয়ের ক্ষততে ওষুধ লাগিয়ে দিচ্ছে।
আর লিয়াং বারবার বলছে, তুমি আমাকে আজ বাঁচিয়েছ, তুমি আমার জীবনের ছাতার মতো, আমি এখন থেকে কনকুবাইন নেওয়ার নামও মুখে আনবো না, তুমি আমার জন্য যথেষ্ট। এটা বলে লিয়াং কান্না করছিল। জায়ান এটা দেখে মুসকি মুসকি হাসতে থাকে আর তারপর সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা দেখা যায় কাংনিং ঝেনের সাথে কথা বলছে। আসলে লিয়াং না, বরং কাংনিংই ঝেনকে মুক্ত করেছিল। ঝেন কাংনিংকে ধন্যবাদ জানায় তাকে মুক্ত করার জন্য। কাংনিং তখন বলে, আমি তোমাকে মুক্ত করেছি, তার পরিবর্তে তুমি আমাদের সাহায্য করেছ, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। ঝেন ওদের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তবে কাংনিং আর চুনলাই যখন ফিরে আসছিল তখনই ওদের চাইয়ানের সাথে দেখা হয়ে যায়। আর চাইয়ান দূর থেকে সবই শুনতে পেয়েছিল। কাংনিং তখন বলে, সে অনেক দূরে চলে গিয়েছে, আমি আশা করি আপনি এসব নিয়ে আর ঝামেলা করতে পছন্দ করবেন না, আমি শুধু শুধু এখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলতে পারবো না, গুড বাই। এটা বলে কাংনিং সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় চাইয়ানকে একটা প্যাকেট দিয়ে যায় আর বলে, এটা আমি আপনার জন্য এনেছি। কিন্তু গাড়ির মধ্যে মাথা ঢুকিয়ে বলে, পুরো টাকাটাই নষ্ট গেল, এই কাঁকড়াটা আমি টেস্ট করার জন্য এনেছিলাম। দেকিং চাইয়ানকে বলে, সে তো আপনাকে ঘুষ দিয়ে গেল, আপনি কি এখন মাস্টার লিয়াংকে সব কিছু বলবেন না? চাইয়ান তখন বলে, সব কিছু সমাধান তো হয়েই গিয়েছে, চলো ফিরে যাই। সকালবেলা চাইয়ান প্রত্যেক দিনের মতো তার কাজ করছিল। তখনই সিফু হাউস খোলে এবং খুব অভিনব উপায়ে খোলে। ওরা এত দারুণ করে ডেকোরেশন করেছিল এবং সব কিছু নতুনভাবে প্রেজেন্ট করে, যেগুলো দেখে মানুষ অনেক ইন্টারেস্টেড হয়। ভিতরে ওরা একটা লাইব্রেরির ব্যবস্থা করেছিল, যাতে করে সবাই সেখানে বসে বই পড়তে এবং চা খেতে পারে। মানে যত রকম রিসার্চ ওরা করেছে সবগুলো কাজে লাগিয়েছে আর কি। ওদের রেস্টুরেন্টে কাস্টমাররা ভরে যায় আর ভিতরে এসে সবাই অনেক প্রশংসা করতে থাকে, কারণ ভিতরটা খুব সুন্দর করে সাজানো ছিল। যেহেতু অনেক কাস্টমার, সব মেয়েরা তো ব্যস্ত হয়ে গিয়েছে। কাংনিংয়ের মা সবাইকে সার্ভ করছিল, সাথে অন্য ওয়েটারও রাখা হয়েছে। চাইয়ান রেস্টুরেন্টটা একবার দেখার জন্য ভিতরে আসে। আরও চারদিকে সব কাস্টমারদের ভালো ভালো রিভিউ দেখে প্রচণ্ড হিংসায় জ্বলতে থাকে। অনেকে তো বলছিল এটা পান রেস্টুরেন্ট থেকেও ভালো হয়েছে, যেটা স্বাভাবিকভাবে চাইয়ানের একদমই ভালো লাগে না। হঠাৎ খেয়াল করে সেখানে একটা পেন্টিং লাগানো, যেটা লিয়াং ওর থেকে ধার নিয়েছিল। ও তখন লিয়াংকে বলে, তুমি এই পেন্টিংটা ওদের দিয়েছ? লিয়াং জানায় ফুহুই তার কাছ থেকে এটা নিয়ে নিয়েছে, সে কী বা করতে পারে। তবে তখনই সেখানে একটা ঝাড়ু হাতে ম্যাডাম লি আসে আর চায়ানের পায়ের উপর দিয়ে ইচ্ছা করে ঝাড়ু দিতে থাকে আর বলতে থাকে, এখন তারা অনেক ব্যস্ত, অনেক কাস্টমার এসেছে, চায়ান তাদের রেস্টুরেন্টে এসেছে, এটার জন্য তারা কৃতজ্ঞ। তবে এখন যেন চায়ান ফিরে যায়, মানে চায়ানকে খুবই অপমান করছিল আর কি। এই ম্যাডাম লি সবসময় একটু বাড়াবাড়ি করে। চায়ান প্রচণ্ড রাগে সেখান থেকে বের হয়ে আসে। লিয়াংও তো চায়ানের সাথে সাথেই চলে এসেছিল। এমনকি চায়াংয়ের যে ম্যানেজার, সেই ম্যানেজারকেও ওই রেস্টুরেন্টে দিয়েছিল লিয়াং। নিজের রেস্টুরেন্টে ফিরে চাইয়ান লিয়াংকে সব কিছু বলে দেয়। ওই যে ঝেনের যে বিষয়টা, ওইটা যে সাজানো ছিল সেটা। ফুহুই আর লিয়াংয়ের সম্পর্ক যতটুকু ভালো করেছিল কাংনিং, সম্পূর্ণটা ঘেটে যায়। লিয়াং তো রাগে ফুঁসতে থাকে, তবে ওর সাহস ছিল না যে ফুহুইকে গিয়ে এগুলো জিজ্ঞাসা করে। এখানে আমার চাইয়ানের উপর প্রচণ্ড রাগ হয়েছে, ও আসলেও একটা ফাজিল। এরপরে দেখা যায় কাংনিংদের রেস্টুরেন্টের যে ম্যানেজার, যার নাম ছিল মিস্টার লাই, সে একটা লোকের সাথে জিথার নিয়ে তর্কাতর্কি করছে। ওই লোক তো জিথার বিক্রি করবে না, কিন্তু ম্যানেজার লাই তার থেকে জিথারটা কিনেই নেবে। আর যেহেতু এটা সিফু হাউসের সামনে হচ্ছিল, তাই ম্যাডাম লি বের হয়ে আসে, জিজ্ঞাসা করে এখানে ঘটনা কি। জিথারের যে মালিক ছিল সে লোকজনদের জড়ো করে বলতে থাকে তার জিথার সে সেল করবে না, কিন্তু এই ম্যানেজার জোর করে সেটা নিয়ে নিতে চাচ্ছে। এটা কি ডাকাতি নাকি, যা খুশি তাই করা যাবে? সে ওই জিথারের কিছু লেখা দেখাচ্ছিল, যেটা বহু পুরনো, অনেক বড় স্কলার ফ্যামিলির জিথার, আর এটা খুবই মূল্যবান। ম্যাডাম লি তার ম্যানেজারকে জিজ্ঞাসা করে এটার কাহিনী কি। এই ভাঙাচোরা এক জিনিসের দাম তো 30 স্ট্রিংয়ের বেশি হবে না। স্ট্রিং দিয়ে ওরা ওদের কারেন্সি প্রকাশ করছিল। ম্যানেজার লাই তখন বলে, গতকালে একজন কাস্টমার এসেছিল যে এই জিথারটা 300 স্ট্রিং দিয়ে কিনতে চেয়েছে। এটা একটা অ্যান্টিক জিনিস, আর সে 30 স্ট্রিং দিয়েও গিয়েছে। এখন যেহেতু অ্যাডভান্স নিয়ে ফেলেছি, এটা তো আমাদেরকে রাখতেই হবে। ম্যাডাম লি তো প্রথমেই কথা বিশ্বাস করতে পারছিল না, তবে তার রেস্টুরেন্টের ম্যানেজার যেহেতু বলছে, অবশ্যই সে তাকে ঠকাবে না। সেখানে অন্য লোকেরা দামাদামি শুরু করে দেয়, এই অ্যান্টিক জিথার তারা কিনে নেবে। অনেকে তো 100 স্ট্রিং পর্যন্ত দাম বলছিল। ম্যাডাম লি এবার পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এই জিথার অনেক দামি জিনিস। সে তখন ওই লোককে গিয়ে বলে, আরে আমি এই জিথার কিনে নিচ্ছি, তুমি কত চাও বলো। এখান থেকেই সিন কাট হয়। দেখা যায় ম্যাডাম লি ওই জিথারটা কিনে নিয়েছিল
আর সারাদিন সে ওই জিথারটা কোলে কোলে নিয়ে ঘুরতে থাকে। সে মনে করছিল সবাই অবাক হয়ে হয়ে এই জিথারটা দেখবে, কিন্তু কোনো কাস্টমার এই জিথারের দিকে খুব একটা তাকায় না। ম্যাডাম লি তো অবাক হচ্ছিল যে কাহিনী কি, এটা এত অ্যান্টিক আর দামি একটা জিনিস, তাহলে কেউ এটা দেখছে না কেন। ম্যাডাম লি সারাদিন ধরে ওই কাস্টমারের অপেক্ষা করতে থাকে যে 30 স্ট্রিং অ্যাডভান্স করে গিয়েছিল, কিন্তু সারাদিন পরেও সেই কাস্টমার ফিরে আসে না। ম্যাডাম লি বুঝতে পারে যে তাকে ঠকানো হয়েছে। মানে যারা যারা জিথারের দাম বলছিল সবাই ওরা একটা টিম ছিল, এমনকি তাদের রেস্টুরেন্টের ম্যানেজারও এটার সাথে জড়িত ছিল। আর এই সব কিছু বুঝতে পেরে মাঝরাতে ম্যাডাম লি বসে বসে কান্না করতে থাকে। তার কান্নার শব্দে কাংনিংয়ের ঘুম ভেঙে যায়। সমস্ত মেয়েরা উঠে চলে আসে যে তাদের মা কেন এমন কান্না করছে। আর এসে যখন কান্নার কারণ জিজ্ঞাসা করে, ম্যাডাম লি এত বেশি ট্রমাটাইজ হয়ে গিয়েছিল সে তো বলতেই পারছিল না। তারপর বহু কষ্টে সে বলে সে একটা জিথারের পিছনে 180 স্ট্রিং খরচ করে ফেলেছে। সে ভেবেছিল সেটা অনেক দামি আর অ্যান্টিক একটা জিথার। তাদের ম্যানেজার তাকে এটা বুঝিয়েছিল, কিন্তু এখন সে বুঝতে পেরেছে তাকে ঠকানো হয়েছে। যারা ওই জিথার বেচাকেনার মধ্যে ছিল সবাই ভণ্ড। ম্যাডাম লি ওই টাকাটা জমিয়ে রেখেছিল তাদের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য, কিন্তু পুরো টাকাটাই তো সে নষ্ট করে ফেলেছে। ম্যাডাম লি প্রচণ্ড কান্নাকাটি করছিল। কাংনিং ওর মাকে জিজ্ঞাসা করে সেই জিথারটা কোথায়। ম্যাডাম লি তখন বলে সে তো রাগে ওই জিথার ফেলে দিয়েছে। মানে একে তো সে 180 স্ট্রিং খরচ করে ফেলেছিল, তার উপর রাগ করে সেই জিথারটা ফেলেও দিয়েছে। কাংনিং আর চুনলাই দৌড়ে যায় সেই জিথার খোঁজার জন্য। ওরা তিনজনে অনেক খোঁজাখুঁজি করেও সেই জিথারটা খুঁজে পায় না। তখনই ওরা উপর থেকে মানে পান রেস্টুরেন্ট থেকে জিথার বাজানোর আওয়াজ শুনতে পায়। কাংনিংয়ের আর বুঝতে বাকি থাকে না জিথারটা কোথায় আছে, আর ওর মাকে কারাই বা ঠকিয়েছে। যেহেতু ম্যানেজার লাই আগে পান রেস্টুরেন্টের ম্যানেজার ছিল, নিশ্চয়ই এটার মধ্যে চাইয়ানের হাত রয়েছে। আর এই বিষয়টা চিন্তা করতে করতে কাংনিং সারা রাত ঘুমাতে পারে না এবং একটা প্ল্যানও করে ফেলে চাইয়ানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। পরদিন সকালেই ওরা সবাই চলে যায় মন্দিরের সামনে। এই মন্দিরে চাইয়ানের মা আসে, যে অনেকটা ধর্মভীরু, মানে প্রচুর অন্ধবিশ্বাসী আর কি। যে যা বলে সেটাই বিশ্বাস করে নেয়। চাইয়ানের মাকে আসতে দেখে ম্যাডাম লি আর তার মেড এগিয়ে যায়। ম্যাডাম লি কান্না করে করে সৃষ্টিকর্তাকে বলছিল সৃষ্টিকর্তা তার প্রার্থনা শুনেছে, তার 5টা মেয়েরই ভালো জায়গায় বিয়ে হয়ে গিয়েছে, সে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। তার এমন কান্নাকাটি দেখে চাইয়ানের মা মনে মনে ভাবতে থাকে, দেখো সৃষ্টিকর্তা এই মহিলার মনের আশা পূরণ করেছে, কিন্তু আমি এতদিন ধরে প্রার্থনা করছি আমার মনের আশা পূরণ করেনি। সে তার মেয়েকে পাঠায় এই মহিলার মনের আশা কিভাবে পূরণ হয়েছে এটা জানার জন্য। ম্যাডাম লি এর মেয়েদের কাছে জিজ্ঞাসা করে কাহিনী কি, কিভাবে ম্যাডাম লি এর প্রার্থনা কবুল হলো। প্রথমে মেয়ের এমন ভান করে যে সে বলতেই পারবে না, আর তারপর বলে তার একটা দরবেশের দেখা পেয়েছিল। দরবেশ বলতে সাধু বাবা আর কি, এবং তাকে নিজের সমস্যার কথা বললে সে সমাধান করে দিতে পারে। চাইয়ানের মা তো এটা শুনে সাথে সাথে বিশ্বাস করে ফেলে আর দ্রুত মন্দির থেকে বাড়ি ফিরে আসে। রাতের বেলা চাইয়ান যখন ওর মায়ের সাথে দেখা করতে আসে, দেখতে পায় ওর মা অনেক খুশি। চাইয়ানের মা বলছিল আজ তার সাথে একজন ইমর্টালে দেখা হয়েছে, আর সেই ইমর্টাল বলেছে চাইয়ানের মায়ের মনের ইচ্ছা পূরণ হবে। আর চাইয়ানের মায়ের মনের ইচ্ছা ছিল চাইয়ান যেন দ্রুত বিয়ে করে নেয়, কারণ চাইয়ানের কাজিন যে বোকা লিয়াং সেও বিয়ে করে ফেলেছে, অথচ চাইয়ানের বিয়ের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। চাইয়ান তখন বলে মা এরা সবাই ভণ্ড হয়। চাইয়ানের মা বলে সবাই তো আর ভণ্ড হয় না, এই ইমর্টালকে সে কিছু স্ট্রিং দিয়েছে যোগ্য করার জন্য। সে অনেক বেশি স্ট্রিং দিতে চেয়েছিল, কিন্তু ইমর্টাল মাত্র 180 স্ট্রিংয়ে নিয়েছে। আর এই 180 স্ট্রিংয়ের কথা শুনে চাইয়ান বুঝতে পেরে যায় যে কোন ইমর্টালের কাছে তার মা টাকা দিয়ে এসেছে। মানে ওর বুঝতে বাকি থাকে না যে এটা কাংনিংয়ের প্ল্যান ছিল। চাইয়ান তো প্রচণ্ড রেগে যায়, আর ও রেগে মেগে ওর রেস্টুরেন্টে ফিরে আসে, নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মিং তখন দেকিংকে জিজ্ঞাসা করে চাইয়ানের মেজাজ খারাপ কেন। দেকিং মিংকে খুলে বলে যে কাংনিং এভাবে চাইয়ানের মাকে বোকা বানিয়েছে, যে কারণে চাইয়ানের মেজাজ খারাপ। মিং তখন রাগের সাথে বলে আবারও, এবার তো ওকে একটা শিক্ষা দিতেই হবে। চাইয়ান নিজের ঘরে বসে বসে জিথার বাজাচ্ছিল, তবে ও কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছিল না। তখনও দেকিংকে ডেকে বলে সামনেই তো মিড অটোমন ফেস্টিভ্যাল, তো সেই ফেস্টিভ্যালের দিন চাইয়ান ওর রেস্টুরেন্টে নতুন একটা ড্রিঙ্ক লঞ্চ করতে চায়, আর সেই ড্রিঙ্কের প্রমোশনের জন্য ও শহরের সেরা নাচনেওয়ালিকে ভাড়া করে আনতে বলে। কাংনিংরাও পুরো দমে ফেস্টিভ্যালের আয়োজন করছিল, মানে রেস্টুরেন্ট সাজানো থেকে শুরু করে নতুন নতুন আইটেম তৈরি করা। ওরা ভাবছিল এই ফেস্টিভ্যালের দিন তো অনেক ভিড় হবে,
হয়তো ওদের ব্যবসা অনেক ভালো চলবে। কাংনিং ওদের রেস্টুরেন্টে চায়ানের যে পেন্টিংটা ঝুলানো ছিল সে পেন্টিংটা নামিয়ে ফেলে, আর ওইটাও চায়ানকে ফেরত দিতে চাচ্ছিল, কিন্তু কাংনিংয়ের মা চাচ্ছিল না চায়ানকে ফেরত দিতে। ওরা ওই ছবি নিয়ে টানাটানি করছিল, হঠাৎই বাইরে থেকে আওয়াজ শুনতে পায় চায়ান তার রেস্টুরেন্টের নতুন ড্রিঙ্ক নিয়ে এসেছে। সমস্ত মানুষেরা উৎসাহের সাথে চিল্লাচিল্লি করছে। চায়ান ওর রেস্টুরেন্টের ব্যানারটা নতুন করে তৈরি করে আর সেটা রেস্টুরেন্টের সামনে লাগিয়ে দেয়। তারপর শহরের সেরা নাচনেওয়ালিকে আনা হয়, যাকে দেখে সবাই তো উল্লাস করছিল। ওই নাচনেওয়ালি গাড়ির উপরে উঠে যায়। গাড়িতে ব্যারেল ব্যারেল ওয়াইন রয়েছে, যেগুলো রাস্তায় চলতে চলতে সবাইকে ফ্রিতে দেয়া হবে। ওই নাচনেওয়ালি ওয়াইনের গ্লাস সবার দিকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল, আর ওয়াইনের গাড়ি চলতে শুরু করে। মানে খুব জমজমাট একটা আয়োজন। কাংনিংদের রেস্টুরেন্ট তো পেছনেই পড়ে থাকে। কাংনিংয়ে যে ছোট দুই বোন ছিল ওরা তো একটু বাচ্চা স্বভাবের, ওরাও ওই গাড়ির পেছনে আনন্দ করতে করতে চলে যায়। তবে সেখানে আমরা নতুন একটা ছেলেকে দেখতে পাই, যার নাম ইয়াং জিয়ান। জিয়ান ছিল রাজার প্রিয় কনসোর্টের ছোট ভাই, আর খুবই বখাটে টাইপ একটা ছেলে। ও একটা মেয়ের ছবি নিয়ে দাঁড়িয়েছিল এবং কাংনিংদের দিকে দেখছিল। ও চেনার চেষ্টা করছিল ছবির মেয়েটার সামনে আছে কিনা, তবে দূর থেকে ও ক্লিয়ারলি দেখতে পায় না। এদিকে কাংনিংরা তো খেয়াল করে যে ওদের ছোট দুই বোন সেখানে নেই। শাওহুয়া তখন বলে ও যাবে ওদেরকে খুঁজে আনতে। কাংনিং তখন চুনলাইকেও শাওহুয়ার সাথে পাঠিয়ে দেয়। শাওহুয়া একটা টুপি মতো পরে সেখান থেকে হেঁটে যায়, আর ওই টুপি পরার জন্য জিয়ান শাওহুয়াকে ভালো করে দেখতে পারে না, আরও শাওহুয়াকে ফলো করতে শুরু করে। চায়ান দেকিংকে বলে তার মা এখন এখানে আসবে, দেকিং যেন তার মাকে নিয়ে ভিতরে আসে। এটা বলে ও ভিতরে চলে যায়। একটু পরে সেখানে চায়ানের মা আসে, আর সে তো ম্যাডাম লিকে দেখে প্রথমবারই চিনতে পেরে যায়। মানে এই সেই ভণ্ড মহিলা যার কথাতে সেই মডেলকে 180 স্ট্রিং দিয়েছিল, তার পুরো টাকাটাই নষ্ট গিয়েছে। মিসেস লি তো চায়ানের মাকে দেখে দৌড়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাচ্ছিল, কিন্তু চায়ানের মা সেখানে চিল্লাচিল্লি করে লোকজন জড়ো করে, বলতে থাকে মিসেস লি একজন ভণ্ড, সে তাকে ঠকিয়ে 180 স্ট্রিং নিয়ে নিয়েছে। লোকজন কানাঘুষা শুরু করে দেয়। এবার মিসেস লি তো এগুলো সহ্য করবে না, সে তখন ঝাড়ু নিয়ে সামনে চলে আসে আর চিৎকার করে বলতে থাকে আমি ভণ্ড, তোমার কত বড় সাহস আমাকে ভণ্ড বলো, আবার বলো দেখি তোমার ঘাড়ে কয়টা মাথা। এটা বলে ও ঝাড়ু দিয়ে চায়ানের মাকে তাড়া করতে থাকে। চায়ানের মা তো ছিল খুব নম্রভদ্র মহিলা, বেচারি রাস্তার উপরই পড়ে যায়। কাংনিং আর কিয়ানো দৌড়ে আসে ওর মাকে আটকাতে। চায়ানের মা তখনও সেখানে পড়েছিল, আর মিসেস লি চিল্লাচিল্লি করছিল। ওনার এই পাগলাটি স্বভাবের জন্য আমার মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে। যা হোক চায়ানও সেখানে চলে আসে আর ওর মাকে সামলে নিয়ে যেতে চায়, কিন্তু তখন আবার চায়ানের মা চলে আসে চুল ছেঁড়াছেড়ি করার জন্য। মিসেস লি ও ঝাড়ু নিয়ে তাড়া করছে। কাংনিং আটকাতে গেলে ও ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল। চায়ান তখন কাংনিংকে ধরে ফেলে। মানে এইসব কাহিনীর মধ্যেও ওদের একটা রোমান্টিক চোখাচোখি হয়ে যায়। চায়ান কাংনিংয়ের কাছে সরি বলে ওর মাকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। কাংনিংও ওর মাকে শান্ত করে এবং ইশারা করে বুঝিয়ে দেয় লোকজন যেহেতু জড়ো হয়ে গিয়েছে এখনই সঠিক সময়, মানে ব্যবসার প্রমোশন করতে। লোকজনরা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই মিসেস লি একটা ঘন্টা এনে পেটাতে থাকে আর বলে সামনেই পান রেস্টুরেন্ট, যারা আজকে একটা ড্রিঙ্ক লঞ্চ করেছে, তোমরা সবাই তো ইচ্ছা মতো ড্রিঙ্ক করবে, তারপর বাড়ি গিয়ে বউ বা মায়ের ধাতানি খাবে। আমাদের কাছ থেকে একটা স্যুপ ট্রাই করে যাও। এটা ছিল সোবেরিং স্যুপ। সোবেরিং স্যুপ মানে কারো যদি নেশা হয়ে যায় এই স্যুপ খাওয়ার পর তাদের নেশাটা কেটে যাবে, অন কাইন্ড অফ তেঁতুল পানি আর কি। তো সবার তো এই আইডিয়াটা বেশ ভালো লেগে যায়, তারা পান রেস্টুরেন্ট থেকে নেশা করে এখান থেকে স্যুপ খেয়ে ফিরে যাবে। আর এই হ্যাংওভার স্যুপটা কাংনিং নিজে বানিয়েছিল, যেটার ফ্লেভার সবার খুবই ভালো লাগে। তখন সবাই এই স্যুপটা ট্রাই করার জন্য অনেক আগ্রহী হয়ে যায়, যেটার দামও খুব কম ছিল। সেখানে তো পুরো ভিড় লেগে যায় এই স্যুপটা ট্রাই করার জন্য। এদিকে চায়ানের মা তো প্রচণ্ড রাগে চিৎকার চেঁচামেচি করছিল, বলছিল সিফু হাউস যেন এখানে না থাকে। চায়ান যে কোনোভাবে সিফু হাউসকে এখান থেকে তুলে দিবে, এটা ওর মায়ের অপমানের প্রতিশোধ। চায়ান ওর মাকে বসায় আর বলে দেখো মিসেস লি একজন বিধবা, বাবা যখন মারা যায় তখন তুমি কত কষ্ট করে আমাকে বড় করেছ, কত স্ট্রাগল করেছ, তুমি তার কথা একবার চিন্তা করো। তার কোনো ছেলে নেই, 5টা মেয়ে, আর 5টা মেয়েকে সে একা হাতে বড় করেছে। তার একজন ছেলে ছিল যে খুব অল্প বয়সে মারা গিয়েছে। এমন একজন মহিলা যদি তেজি না হয় তাহলে তো সে টিকে থাকতে পারবে না। মিসেস লি খারাপ মহিলা না, সে এখনও তার মেয়েদের নিয়ে স্ট্রাগল করে চলেছে। আমি যদি সিফু হাউস তুলে দিই
তাহলে তো সবাই বলা বলি করবে যে আমি বড়লোক হয়ে গরিবদের উপর অত্যাচার করছি। এটা কি ভালো দেখাবে? চায়নার মা তো ভদ্রমহিলা ছিল, সে পুরো বিষয়টা বুঝতে পারে। যদিও তার রাগ হয়, কিন্তু সে বিষয়টা হজম করে নেয়। এদিকে শাওহুয়া এবং চুনলাই যখন একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, জিয়ানের সৈন্যরা তাদেরকে এসে আটকায়। জিয়ান এসে শাওহুয়াকে বলে তার মুখ দেখানোর জন্য, মানে সে জাস্ট মুখ দেখে চলে যাবে। জিয়ান কোনো একজনের সাথে বাজি ধরেছে ছবির মেয়েটিকে খুঁজে বের করবে, আর তাই সে জাস্ট শাওহুয়ার মুখ দেখতে চায়। শাওহুয়া এসব শুনে তো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তখনই দেখা যায় একদল পথশিশু দৌড়ে সেখানে আসে, আর ওরা জিয়ানের পুরো কাপড় চোপড় খুলে ওকে ব্রিজের উপর থেকে ফেলে দেয়। এতগুলো পথশিশুর আক্রমণ তো জিয়ান সামলাতে পারে না। এরই মধ্যে লিশান সেখানে আসে, আর শাওহুয়া এবং চুনলাইকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। জিয়ান যখন ওই পথশিশুদের থেকে মুক্ত হয়, দেখা যায় জিয়ানের শুধু হাফ প্যান্টটাই বাকি আছে। বেচারার পুরো কাপড় চোপড় ছিঁড়ে মান সম্মান নষ্ট করে ফেলেছে। আশেপাশের লোকজনরা জিয়ানকে দেখছিল। এখন ও যে পরিমাণ বখাটে, ও তো এটা সহ্য করবে না। ও দূর থেকে লিশানের টুপি দেখতে পায়। লিশান দ্রুত শাওহুয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে জিয়ান তো প্রতিশোধ নেবে এটা ঠিক করে ফেলে। পরদিন সকালে জিয়ান কাংনিংদের রেস্টুরেন্টে আসে, আর এসে বলতে থাকে ও ওর একটা ব্যাগ এই রেস্টুরেন্টে রেখে গিয়েছিল, এবং সেই ব্যাগের মধ্যে 100টা মুক্তা ছিল, যার মধ্যে এখন 44টা বাকি আছে। বাকি 55টা হারিয়ে গিয়েছে। আর ওর ধারণা এই রেস্টুরেন্টের কেউই সেটা চুরি করেছে। মোট কথা চুরির অপবাদ দিচ্ছিল। মিসেস লি তখন বলে, আপনি তো কোনোদিনই এখানে আসেননি, তাহলে এখানে আপনি আপনার ব্যাগ কিভাবে রেখে যেতে পারেন? ওর সাথে কিছু গার্ডরা ছিল, যারা সবাই সাক্ষী দেয় জিয়ানের রেস্টুরেন্টে এসেছে। আর এটা তো স্বাভাবিক বিষয়, কারণ গার্ডরা তো জিয়ানের গার্ডই ছিল। মিসেস লি কিছুই বলতে পারছিল না, কারণ জিয়ান ছিল রাজার শালা। এরই মধ্যে কাংনিং সেখানে বের হয়ে আসে, আর ওর হাতে ছিল লিশানের টুপি। ওই টুপিটা দেখে জিয়ান মনে করে এই টুপি মাথায় কাংনিংই ছিল, যে ওই পথশিশুদের নিয়ে জিয়ানকে অপমান করেছে। জিয়ান কাংনিংয়ের দিকে তাকিয়ে বলে, তুমি যেটা করেছো সেটার জন্য তুমি দুইভাবে প্রতিদান দিতে পারো। এক, তুমি আমার প্যালেসে মেইডের কাজ করতে পারো, মানে বিনামূল্যে সারা জীবনের জন্য দাসী হয়ে থাকবে আর কি। কিন্তু জিয়ান এতটাও খারাপ না, কাংনিংয়ের তো একটা জীবন, তাই সে কাংনিংকে কনকুবাইন হিসেবে নিতে চায়। কাংনিংয়ের সিদ্ধান্ত যেন 2-3 দিনের মধ্যেই জানিয়ে দেয়, এবং টোকেন হিসেবে সে কাংনিংয়ের একটা স্কার্ট নিয়ে যায়। যাওয়ার সময় তার হাতের মুক্তগুলো ফেলে দিয়ে যায় কাংনিংয়ের বিয়ের গিফট হিসেবে। সবাই তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। এরপরে দেখা যায় লিয়াং চাইয়ানের কাছে রিকোয়েস্ট করছিল যেন কাংনিংকে জিয়ানের থেকে বাঁচিয়ে নেয়, কারণ জিয়ান চাইয়ানের রেস্টুরেন্টে মাঝে মাঝেই আসে। ওদের দুজনের সম্পর্ক বেশ ভালো, তাই চাইয়ান যদি রিকোয়েস্ট করে তাহলে জিয়ান হয়তো শুনতেও পারে। চাইয়ান তখন বলে সে একটা শর্তেই সাহায্য করতে পারে, যদি কাংনিং তার কাছে এসে সরি বলে এবং রিকোয়েস্ট করে তাকে বাঁচানোর জন্য, তাহলে একমাত্র চাইয়ান কাংনিংকে বাঁচাবে। এরপরে দেখা যায় কিং চাইয়ানকে বলছে তাকে আপনার বাঁচানোর কোনো প্রয়োজন নেই, এমনিতেও ওই মেয়েটা বেশি বুঝে। চাইয়ান কিংকে ঝাড়ি মেরে বলে, আমি যদি কারো বিপদে সাহায্য করতে না পারি তাহলে আমি কেমন মানুষ হলাম। তবে মূল কথা তো ছিল চাইয়ান মনে মনে কাংনিংকে পছন্দ করত, আরও তো কখনোই চাইবে না যে কাংনিং জিয়ানের কনকুবাইন হয়ে যাক। কাংনিং আর ওর মা চাইয়ানের রেস্টুরেন্টে আসে। চাইয়ান মনে করতে থাকে কাংনিং হয়তো এখন আসবে ওর কাছে রিকোয়েস্ট করার জন্য, যাতে সে কাংনিংকে বাঁচিয়ে নেয়। কিন্তু কাংনিং চাইয়ানকে ইগনোর করে সামনের দিকে চলে যায়। জিয়ান সেই সময় পান রেস্টুরেন্টেই ছিল, আর কাংনিং তার মায়ের সাথে ডিরেক্ট সেই রুমে ঢুকে যায়। কাংনিং খুব সেজে গুজে এসেছিল, আর ওরা ভেতরে গিয়ে জানায় কাংনিং জিয়ানের কনকুবাইন হতে রাজি আছে এবং খুশি মনে। বরং কাংনিং বলছিল জিয়ানের মতো একজনের কনকুবাইন হতে পাওয়া ভাগ্যের। কাংনিংয়ের মাও বলছিল তারা এত সাধারণ একটা ফ্যামিলি, জিয়ানের মতো একজন মানুষকে তাদের জামাই হিসেবে পাচ্ছে, সে আশা করে ভবিষ্যতে জিয়ান তাদেরকে দেখে রাখবে। মিসেস লি কাংনিংকে বলে জিয়ানকে ড্রিঙ্ক ঢেলে দিতে। কাংনিংও হাসি মুখে সেদিকে চলে যায়। জিয়ান তখন বলে, আমি যতদিন আপনাদের আশেপাশে আছি ততদিন কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। কাংনিং দ্রুত জিয়ানকে এনে ড্রিঙ্ক দেয়। তবে বাইরে থেকে সব কিছুই চাইয়ান শুনছিল, আরও তো রাগে ফুঁসছিল। লিয়াং ভয়ে ভয়ে চাইয়ানের দিকে তাকাচ্ছে। তার শালিকা এত দ্রুত রাজি হয়ে যাবে সে নিজেও ভাবতে পারেনি। ড্রিঙ্ক করতে করতে জিয়ান এক পর্যায়ে প্রায় মাতাল হয়ে যায়। কাংনিংয়ের মা তখন কাংনিংকে সেখানে রেখে উঠে যায় ওদের দুজনকে একসাথে সময় কাটাতে দেওয়ার জন্য। আর এটা শুনতে পেয়ে লিয়াংও তো পুরো আকাশ থেকে পড়ে। তার শাশুড়ি তার অবিবাহিত মেয়েকে অন্য একটা ছেলের রুমে রেখে চলে যাচ্ছে, যে ছেলে ড্রিঙ্ক করে মাতাল হয়ে আছে। চায়ান নিজেও অনেক অস্থির হয়ে পড়ে, তবে তারপরেই ও নিজেকে সামলে নেয়।
ভিতরে কাংনিং জিয়ানকে জিজ্ঞাসা করছিল কেন সে কাংনিংকে নিজের কনকুবাইন হিসেবে নিতে চায়। জিয়ান তখন জানায় তার বাবাকে অপমান করার জন্য। তার বাবা তাকে অনেকদিন ধরে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাই সে লিগ্যাল ওয়াইফ নেওয়ার আগে কনকুবাইন নিতে চায়, যাতে করে তার বাবা রাগের চোটে মরেই যায়। কাংনিং ওর মাথা থেকে একটা ফুল বের করে জিয়ানের মাথায় পরিয়ে দেয়, মানে গিফট হিসেবে। আর জিজ্ঞাসা করে রিটার্ন গিফট হিসেবে জিয়ান কাংনিংয়ের জন্য কী নিয়ে এসেছে। জিয়ান তখন বলে এখন তো সে কিছু দিতে পারছে না, তবে সে তার প্যালেসে ফিরে কাংনিংয়ের জন্য দামি গিফট পাঠিয়ে দিবে। কাংনিং তখন জিজ্ঞাসা করে তার স্কার্টটা জিয়ান কোথায় রেখেছে। জিয়ান তখন বলে সে এটা এখানেই নিয়ে এসেছে। সে ভেবেছিল কাংনিং হয়তো রাজি হবে না, তাই ওই স্কার্টটা প্রমাণ হিসেবে নিয়ে এসেছিল, কিন্তু সে ভাবতেই পারেনি কাংনিং এত সহজে রাজি হয়ে যাবে। কাংনিং তখন বলে রিটার্ন গিফট হিসেবে তার স্কার্টটা এসে নিয়ে যেতে চায়। নেশার ঘরে থাকলেও জিয়ান সেটা দিতে চাচ্ছিল না। কাংনিং জিয়ানকে জিজ্ঞাসা করে সে কবিতা লিখতে জানে কিনা। জিয়ান তখন জানায় সে জানে। কাংনিং তখন জিয়ানকে তাদের রেস্টুরেন্টে যেতে বলে, তার জন্য একটা কবিতা লিখতে। জুনলাই, মিসেস লি আর কাংনিং তিনজনে মিলে জিয়ানকে সেখান থেকে নিয়ে যায়। দূর থেকে সবই দেখছিল চাইয়ান, আরও বুঝতে পারছিল না কাংনিং কী করার চেষ্টা করছে। তবে ও এটা নিশ্চিত ছিল যে কাংনিং তো কোনোভাবেই জিয়ানের কনকুবাইন হবেই না। পরদিন সকালবেলা ওরা দেখতে পায় কিয়ানো এবং চুনলাই কারো একজনের অপেক্ষা করছে, মানে ওরা আশেপাশে হাঁটাহাঁটি করছিল। দূর থেকে তাদেরকে ফলো করছিল চাইয়ান এবং লিয়াং। একটু পরে সেখানে একজন ইম্পেরিয়াল সদস্য আসে। উনি ছিল রাজার একজন কনসোর্টের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যে রাজার কনসোর্টের জন্য জিনিসপত্র কেনাকাটা করত। আর ওই লোকটা সেখানে আসতেই সেখানে ফুহুই চলে আসে এবং ওরা একটা স্কার্ট টানিয়ে ধরে, যেটাতে মুক্তোর কাজ করা ছিল। এবং ফুহুই ইচ্ছা করে ওই স্কার্টের দামাদামি শুরু করে। এই স্কার্টটা রাতের বেলা শাওহুয়া তৈরি করেছিল। ফুহুই ইচ্ছা করে এই স্কার্টের অনেক প্রশংসা করছিল। ওরা আসলে চেষ্টা করছিল রাজার কনসোর্টের ওই অ্যাসিস্ট্যান্টের দৃষ্টি আকর্ষণ করতে, এবং ওরা সেটা করতেও সক্ষম হয়। কিন্তু ওই অ্যাসিস্ট্যান্টের স্কার্টটা খুব একটা পছন্দ হয় না। সে সেখান থেকে চলে যাচ্ছিল, আর তখনই সেখানে চাইয়ান চলে আসে। চাইয়ান বুঝতে পেরেছিল ওই লোকের কাছে ওরা স্কার্টটা পৌঁছাতে চাচ্ছে, আর ও সেই কাজে সাহায্য করে। মানে চাইয়ান ওই স্কার্টের অনেক প্রশংসা করে সেটা কিনে নেয়। তখনই কনসোর্টের অ্যাসিস্ট্যান্ট ফিরে আসে এবং চাইয়ানকে বলে সেই স্কার্টটা কনসোর্টের জন্য নিতে চায়। চাইয়ান তখন বলে অবশ্যই, রয়্যাল ফ্যামিলির কোনো সদস্য যদি এটা চায় সে এক বাক্যে দিয়ে দিবে। তবে ওই লোকটা স্কার্ট কিনে নিয়ে সেখান থেকে যাওয়ার পর চাইয়ান ফুহুইকে জিজ্ঞাসা করে তোমরা কি করতে চাচ্ছ। আমি খুব ভালো করে জানি তোমাদের মধ্যে অন্য কোনো প্ল্যান রয়েছে। কিন্তু ফুহুই চাইয়ানকে কিছুই বলতে পারে না, পুরো প্ল্যানই তো ছিল কাংনিংয়ের। তবে চাইয়ান যাওয়ার সময় বলে আশা করি তোমরা সেফ থাকবে, আর তোমরা সেফ থাকলে আমি এমন ভান করবো যে আমি আজকে কিছুই দেখিনি। এটা বলে সেখান থেকে চলে যায়। রাতের বেলায় দেখা যায় কাংনিং তার বিয়ের গিফট সামনে নিয়ে বসে আছে, আর মনে মনে চিন্তা করছে ওকে যদি জিয়ানকে বিয়ে করতেই হয় তাহলে বিয়ের পরদিন সকালেই ও বিধবা হবে, মানে ও জিয়ানকে মেরে ফেলবে আর কি। এরপরেই আমাদের ইম্পেরিয়ারকে দেখানো হয়। তার কাছে তার একজন কনসোর্ট আসে সেই মুক্তোর স্কার্টটা পরে। যে স্কার্টটা দেখে রাজা বলে আবারও তুমি বাইরের লোক পাঠিয়েছিলে বাইরে থেকে জিনিসপত্র আনতে। ওই কনসোর্ট তখন বলে ওইটা পরের বিষয়, আগে দেখুন আমাকে কেমন লাগছে। সে রাজাকে ড্রেসটা দেখাচ্ছিল। তখনই রাজা খেয়াল করে ওই স্কার্টের ফিতাতে কিছু একটা লেখা আছে, আর ওই লেখা রাজা পড়তে শুরু করে, যেখানে জিয়ান খুব অহংকার নিয়ে নিজের সম্পর্কে লিখেছিল, যে কাউকে বুলি করতে পারে এই টাইপ কিছু বাক্যটাকে লিখে দিয়েছিল, এবং নিচে জিয়ানের নামও লেখা ছিল। এটা দেখেই তো ইম্পেরিয়ার প্রচণ্ড রেগে যায় এবং জিয়ানের বোনকে ডেকে পাঠায়। পরদিন সকালের দৃশ্য দেখানো হয়, জিয়ান কাংনিংকে নেওয়ার জন্য পালকে নিয়ে রেডি হয়ে গিয়েছে। কাংনিংও সেজে গুজে বের হয়েছে, তবে কিছু একটা চিন্তা করে কাংনিং দেরি করছিল। মনে হচ্ছিল ও কারোর জন্য অপেক্ষা করছে। কাংনিংয়ের মা এবং বোনেরা কাংনিংকে সাহায্য করছিল। তারা কান্নাকাটি এবং ইমোশনাল হওয়ার নাটক করছিল। দূর থেকে চাইয়ান এবং লিয়াং সব কিছু দেখছে। চাইয়ান তার সৈন্যদেরও নিয়ে এসেছে, মানে একদমই যদি কোনো কিছু না হয় তাহলে সে কাংনিংকে বাঁচানোর জন্য জিয়ানের বিরুদ্ধে যুদ্ধই ঘোষণা করে দিবে। জিয়ান শুরুতে ভদ্রভাবেই বলে, আর তারপর নিজের ক্ষমতা দেখাতে শুরু করে। তবে তখনই প্যালেস থেকে একজন গার্ড এসে জানায় জিয়ানকে রাজা ডেকে পাঠিয়েছে। রাজা তাকে ক্ষমতা দিয়েছে, তার মানে এই না যে সে সাধারণ মানুষকে বুলি করবে। তার ব্যাপারে সবকিছু রাজা জানতে পেরেছে। জিয়ান তো বুঝতে পারে নিশ্চয়ই এর মধ্যে কাংনিংয়ের হাত আছে, কারণ রাজার ওই লোক পার্ল স্কার্টের কথা বলে দিয়েছিল।
ও কাংনিংকে ঝাড়ি মেরে জিজ্ঞাসা করে সে কি করেছে। কাংনিং তখন বলে কিছুই না, গত রাতে তুমি মাতাল অবস্থায় আমার স্কার্টে যা যা লিখে দিয়েছিলে সেগুলো আমি রাজার কাছে পৌঁছে দিয়েছি, আর তোমার কর্মফলই তুমি ভোগ করছো। এবার সবকিছু শুনে জিয়ান কাংনিংকে একটা থাপ্পড় দিতে আসে, কিন্তু তখনই সেখানে চায়ান চলে আসে। আর চায়ান তার সমস্ত সৈন্যদেরও নিয়ে এসেছিল। জিয়ানকে হুমকি দিয়ে বলে সে যদি কাংনিংয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তাহলে সে জিয়ানকে দেখে নেবে। জিয়ানের উচিত রাজার কাছে গিয়ে ক্ষমা চাওয়া, তাহলে হয়তো সে অন্তত তার পরিবারের জীবন বাঁচাতে পারবে, না হলে তো জিয়ানের বোনকেও হয়তো রাজা ত্যাগ করবে। এই টাইপ কথাবার্তা বলে জিয়ানকে সে সেখান থেকে তাড়িয়ে দেয়। হাউদি আর লিশান কাটারি হাতে বসেছিল। লিশান বলছিল যদি সত্যি কাংনিংয়ের প্ল্যান ফেল করতো তাহলে সে জিয়ানকে এখানেই মেরে ফেলতো। এদিকে মিসেস লি লিয়াংকে ধন্যবাদ দিতে থাকে কাংনিংকে বাঁচানোর জন্য। লিয়াং তখন বলে সে কিছুই করেনি, পুরোটাই চায়ান করেছে। এটা শুনে মিসেস লি মুখটা কালো করে ফেলে আর চায়ানকে বলে আমি অন্য সময় আপনার কাছে গিয়ে ধন্যবাদ দিয়ে দিব। আর তার মেয়েদেরকে নিয়ে দ্রুত দরজা বন্ধ করে দেয়, যেটা খুবই বেয়াদবি ছিল। চায়ান কিন্তু অনেকটা রিস্ক নিয়েছিল কাংনিংকে বাঁচাতে। আর মিসেস লি এর এই ব্যবহারে লিয়াংয়ের একটু খারাপ লাগে। সে ওর শাশুড়ির পক্ষ থেকে মাফ চায় এবং চায়ানকে ধন্যবাদ দেয়। তবে চায়ানের রাগ হয়ে যায়, ও ডিরেক্ট সেখান থেকে চলে আসে। এরপরে দেখা যায় ফুহুই আর কাংনিং বের হয়েছে। ফুহুই কাংনিংকে বোঝাচ্ছিল যে তার চায়ানকে ভালো করে থ্যাংক ইউ বলা উচিত, কারণ সঠিক সময়ে চায়ান তাকে এসে বাঁচিয়েছে। জিয়ান যদি কাংনিংকে থাপ্পড় দিত তাহলে কাংনিংয়ের উঠে দাঁড়ানোরও শক্তি থাকতো না। কাংনিং তখন বলে আচ্ছা আচ্ছা হয়েছে, আমি যাচ্ছি তাকে ধন্যবাদ দিতে। ওরা চায়ানের জন্য কিছু খাবার নিয়ে চায়ানের রেস্টুরেন্টের ভিতরে যায় তাকে ধন্যবাদ দেওয়ার জন্য। এদিকে চায়ান, লিয়াং এবং মেই বসেছিল। চায়ানের তো মেজাজ প্রচন্ড খারাপ ছিল। মেই হাসতে হাসতে বলছিল সে আসলেও জিনিয়াস। সেই আসলে জিয়ানকে শাহুয়ার ছবি দিয়েছিল এবং তার সাথে বাজি ধরেছিল শাহুয়াকে খুঁজে বের করার। মানে এই পুরো ঘটনার পিছনে মেই রয়েছে, ওর কারণে জিয়ান লি ফ্যামিলির পেছনে পড়েছে। এটা শুনে চায়ান মেয়েকে কিছু বলতে যাবে, তখনই বাইরে থেকে শব্দ শুনতে পায়। দরজার বাইরে থেকে এইসব কথা কাংনিং শুনে ফেলেছিল। আরও মনে করে হয়তো এই সব কিছুর পেছনে চায়ান রয়েছে এবং চায়ান নিজেকে হিরো প্রমাণ করার জন্য এগুলো ঘটিয়েছে। কাংনিং চায়ানের মুখে একটা ড্রিঙ্ক ছুঁড়ে দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। ফুহুইও লিয়াংকে বলে তুমি বাড়ি আসো, আজ আমি তোমাকে দেখছি। বেচারা চায়ান কিছু না করেও ফেঁসে যায়। চায়ান তখন রাগে মেইকে ওর রেস্টুরেন্ট থেকে বের করে দিতে থাকে। মেই তখন বলে আমি তো তোমার জন্যই প্রতিশোধ নিলাম, তাহলে কেন তুমি আমাকে বের করে দিচ্ছ? চায়ান বলে তোমাকে কি আমি বলেছিলাম প্রতিশোধ নিতে? শুধু শুধু তুমি লি ফ্যামিলিকে বিপদে ফেলেছ। মেই বারবার চায়ানের কাছে মাফ চাচ্ছিল। লিয়াং তখন মেয়ের হয়ে চায়ানের কাছে ক্ষমা চায়। চায়ান তখন আর কোনো কথা বলে না। মেই চায়ানের কাছে চায়ানের মায়ের একটা চুলের কাটা চাচ্ছিল। ওইটা আসলে খুব দামি একটা চুলের কাটা ছিল, যেটা চায়ানের মায়ের খুব পছন্দ। মেই ওই চুলের কাটাটা চাচ্ছিল কারণ মেয়ের মা ওই চুলের কাটা পছন্দ করে। সে ওই চুলের কাটা নিয়ে ওইটার একটা কপি বানিয়ে তার মাকে উপহার দিবে। এবার যেহেতু মেই ওর মায়ের কথা বলে চায়ানকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, চায়ান তখন ওই চুলের কাটাটা মেয়েকে দিতে রাজি হয়। ডেকিংকে বলে ওই চুলের কাটা এনে মেয়েকে দিয়ে দিতে। এরপরে দেখা যায় শাহুয়া আর কাংনিং বসে বসে ফেস মাস্ক বানাচ্ছিল, যেগুলো ওরা বিক্রি করে। আর একপাশে বসে কিয়ানো সেলাই করছে। কাংনিং আর শাহুয়া বসে গল্প করলেও কিয়ানো অন্যমনস্ক হয়ে সেলাই করছিল, আর ওর হাতে সূচের খোঁচাও লেগে যায়। তখনই সেখানে ওদের মা আসে, তবে সে রুমে এসে কিয়ানোকে বলে তার জন্য পানি গরম দিতে। কিয়ানো তখন রুমের বাইরে চলে যায় মিসেস লি এর জন্য পানি গরম দিতে। তখনই মিসেস লি তার দুই মেয়েকে একটা বক্স দেখায়, যেটার মধ্যে সুন্দর সুন্দর ফুলের কাটা ছিল। কাংনিং তখন তার মাকে বলে মা তুমি কিয়ানোর সাথে এমনটা কেন করো? সেও তো তোমার মেয়ে, আমাদের মতোই একজন, ছোটবেলা থেকে সে আমাদের সাথে থাকছে। মিসেস লি তখন বলে ওর মাথায় কয়টা উকুন ছাড়া ওর কি বা আছে? ওর কপাল ভালো দুর্ভিক্ষের সময় আমি ওকে আশ্রয় দিয়েছিলাম, না হলে তো ও এখন না খেয়ে মরতো। এটা বলতে বলতে সে ওই চুলের কাঁটাগুলো শাহুয়াকে পরাচ্ছিল। তবে কিয়ানো বাইরে থেকেই সব কথা শুনতে পায় আর ওর প্রচন্ড খারাপ লাগে। মিসেস লি একটা লাল রঙের কাঁটা শাহুয়াকে পরিয়ে দিয়ে বলে তোমাকে অনেক সুন্দর লাগছে, কিছুদিনের মধ্যেই তোমাকে পাত্ররা দেখা শুরু করবে, এখন থেকে একটু সেজে গুজে থাকার চেষ্টা করো। তখন ওরা দুই বোন মিলে মিসেস লিকে সেখানে বসায়, আর তারপর সে চুলের কাঁটাটা মিসেস লিকে পরিয়ে দেয়। ওরা তিনজনে অনেক হাসাহাসি করছিল। বাইরে থেকে কিয়ানো সবটাই শুনতে পায় আর ওর তো প্রচণ্ড খারাপ লাগে। পরদিন সকালে কিয়ানো দোকানে ছিল,
তখন মেয়ে সেখানে আসে আর একটা চুলের ব্যান্ড কিনতে চায়। সে টাকার থলেটা ট্রের উপর ফেলে দেয়। আর যখন কিয়ানো ওই থলেটা তুলতে যায়, কিয়ানোর হাতের মধ্যে একজোড়া কানের দুল দিয়ে দেয় আর বলে এটা কিয়ানোকে কেউ গিফট পাঠিয়েছে, কিয়ানো যেন এটা গ্রহণ করে। মেয়ে সেখানে না দাঁড়িয়ে দ্রুত সেখান থেকে চলে যায় আর কিয়ানো ওই কানের দুলটা নিজের কাছে রেখে দেয়। কিয়ানো বাড়ি থেকে বের হয়ে যায় আর একটা দরজার সামনে এসে দাঁড়িয়ে সাদা রঙের একটা চুলের কাঁটা দেখতে থাকে। মেয়ে তাকে বলেছিল কেউ একজন ওকে ভালোবাসে আর ভালোবাসার প্রমাণ হিসেবে এই চুলের কাঁটা পাঠিয়েছে। এই চুলের কাঁটা পরে যেন কিয়ানো একটা বাড়ির সামনে চলে যায়। কিয়ানো ওই বাড়িতে গিয়ে নক করতেই কেউ একজন কিয়ানোর হাত টান দিয়ে ভিতরে নিয়ে যায়। বোঝাই যাচ্ছিল এটা কোনো বিপদ। এরপর আমাদের কাংনিংকে দেখানো হয় যে কিছু পোশাক নিয়ে কিয়ানোর দরজায় নক করে। শাওহুয়া কিচেনেই ছিল। সে গিয়ে কাংনিংকে জিজ্ঞাসা করে কি হয়েছে। কাংনিং তখন বলে তার কিছু পোশাক সে পরে না, রঙগুলো তার পছন্দ হয় না, এই কারণে সে ওইগুলো কিয়ানোকে দিতে এসেছে, কারণ সে দেখেছিল কিয়ানোর পোশাকের হাতা ছিঁড়ে গিয়েছে। শাওহুয়া মুচকি হেসে বলে আমার কাছে নতুন একটা জুতো রয়েছে যেটা আমার পায়ে লাগে না, সেটাও আমি কিয়ানোকে দিয়ে দিব। এরই মধ্যে মিসেস লি সেখানে চলে আসে আর তার মেইডকে বলে তার বডিটা মাসাজ করে দিতে, সে এখন ঘুমাতে চায়। তখন ওই মেইড আর মিসেস লি ভিতরের দিকে চলে যায়। এদিকে মাঝরাতে কিয়ানো বাড়ি ফিরে আসে। তাকে দেখে বিষণ্ণ লাগছিল, কিন্তু সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি বাড়িতে তার জন্য কি অপেক্ষা করছে। কিয়ানো দরজা আটকে ফিরতেই দেখতে পায় সামনে মিসেস লি বসে আছে। মিসেস লি বুঝতে পেরেছিল কিয়ানো বাড়িতে নেই আর সে কিয়ানোর রুমের মধ্যেই বসেছিল। এরপর মিসেস লি কিয়ানোকে প্রচণ্ড পরিমাণে পেটাতে থাকে, জিজ্ঞাসা করে কিয়ানো কোথায় ছিল, কেন সে তাদের মান সম্মান এভাবে ডুবালো, এখন কিয়ানোর বোনদের বিয়ে কিভাবে হবে। শাওহুয়া আর কাংনিং এই চিৎকার চেঁচামেচি শুনে উঠে আসে, গিয়ে জানতে পারে যে কিয়ানো এই মাঝরাতে বাড়ি ফিরেছে। সে সন্ধ্যার দিকে কোথাও গিয়েছিল। ওদের মা বলছিল কিয়ানো মুখ পুড়িয়ে নিজের রেপুটেশন নষ্ট করে ফিরে এসেছে, এখন তার মেয়েদেরও বিয়ে হবে না। তার ভুল হয়েছিল কিয়ানোর মতো মেয়েকে লালন পালন করা, কিয়ানো তার জীবনের অভিশাপ। কাংনিং আর শাওহুয়া তখন তার মাকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়। মিসেস লি অনেক কানাকাটি করছিল। সে বলছিল এই মেয়েটার জন্যই আমার ছেলেটা মারা গিয়েছে, আর যদি আমার ছেলেটা বেঁচে থাকতো তাহলে আমাকে হয়তো এতটা স্ট্রাগল করতে হতো না, মানুষজন আমাকে এতটা বুলি করতো না। এখানে আমরা জানতে পারি ছোটবেলায় কিয়ানো পানিতে ডুবে যাচ্ছিল। তখন কাংনিংয়ের ভাই তাকে বাঁচাতে গিয়ে কিয়ানোকে তো বাঁচাতে পারে, কিন্তু সে নিজেই ডুবে যায়। কিয়ানো ওর মাকে সান্ত্বনা দিয়ে বলে আমার মনে হয় ফান এখনো বেঁচে আছে, সে তো আমার যমজ ভাই ছিল, আর আমি ফিল করি সে এখনো ভালো আছে, হয়তো কেউ তাকে বাঁচিয়ে নিয়েছিল। মিসেস লি কান্না করছিল আর বলছিল এখনো সে প্রতি রাতে স্বপ্ন দেখে ফান তাকে চিৎকার করে ডাকছে আর বলছে তাকে বাঁচাতে। পানির মধ্যে অনেক ঠান্ডা, ফানের কষ্ট হচ্ছে, মানে জায়গাটা অনেক ইমোশনাল ছিল আর কি। ওরা দুই বোন মিলে মিসেস লিকে সামলে নেয়, আর এটাই কারণ ছিল মিসেস লি কিয়ানোর সাথে সবসময় খারাপ ব্যবহার করত। সে মনে করতো তার ছেলের মৃত্যুর জন্য কিয়ানো দায়ী। তবে তখনই ওরা বাইরে থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়, কিয়ানো গলায় দড়ি দিয়েছে। এখান থেকেই সিন কাট হয়। সকালবেলা দেখা যায় কাংনিং কিয়ানোর পাশে বসে আছে। কিয়ানো যখন জ্ঞান ফেরে ও কান্না করতে করতে বলে ওর সম্মান নষ্ট হয়নি, যে ওর উপর জোর করার চেষ্টা করেছিল তাকে ও ফুলদানি দিয়ে আঘাত করে অজ্ঞান করে পালিয়ে এসেছে, তাই এখনো ওর রেপুটেশন নষ্ট হয়নি। আরও মারা যেতে চেয়েছিল কারণ ও চায় না ওর বোনদের রেপুটেশন নষ্ট হোক। কাংনিং তখন বলে তুমি কিভাবে এমনটা করতে পারলে, আমি তোমাকে আমার ভাবি মনে করি, তোমার মনে আছে ছোটবেলায় আমরা তিনজন একসাথে খেলতাম, মানে কাংনিং, ফান এবং কিয়ানো। কাংনিং কিয়ানোকে তেমন একটা পছন্দ করতো না, তবে ফান কিয়ানোকে খুবই পছন্দ করত, যে কারণে কিয়ানো ডুবে যাওয়াতে সে নিজের জীবন দিয়ে দিতেও দ্বিধাবোধ করেনি। আর এই কারণে কাংনিং মনে মনে কিয়ানোকে নিজের ভাবি মনে করে। কিয়ানো তখন কান্না করতে করতে বলে ওর ভাগ্যটাই খারাপ, ছোটবেলায় ওর বাবা মারা যায় আর ওর মা অন্য একজনকে বিয়ে করে ফেলে, ও পুরো একা হয়ে যায়, শুধুমাত্র ফান ছিল যে ওকে ভালোবাসতো, কিন্তু ফানও মারা যায়। আর তারপরে ও কিয়ানোদের ফ্যামিলির সাথে বড় হচ্ছে এবং এই পরিবারে একটা বোঝা হয়ে রয়েছে। তখনই মিসেস লি ভেতরে আসে আর বলে আমি না হয় তোমাকে একটু মেরেছি, তার জন্য তুমি আত্মহত্যা করার চেষ্টা করবে, আমি কি তোমাকে ভালোবাসিনি নাকি সবসময় শাসন করি। মিসেস লিও প্রায় কান্না করে দিয়েছিল। শাওহুয়া তখন কিয়ানোকে বলে সে হয়তো তোমার সাথে একটু কর্কশ ভাষায় কথা বলে, কিন্তু তুমি কি জানো সে তোমার বিয়ের জন্য টাকা জমাচ্ছে, সে তোমাকে তার একটা মেয়েই মনে করে। এটা শুনে কিয়ানো আরো বেশি কষ্ট পায়, ও কান্না করে মিসেস লিকে জড়িয়ে ধরে। মিসেস লি নিজে হাতে কিয়ানোকে ওষুধ খাইয়ে দেয়।
এরপরে দেখা যায় চায়ান এবং দেকিং কাংনিংদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কাংনিং আর চুনলাই সেখানে বের হয়ে আসে, জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। চায়ান তো আর ওদের বাড়ির ঘটনা কিছুই জানতো না। চায়ান তখন ডিরেক্ট বলে সে তার মায়ের চুলের কাঁটা নিতে এসেছে। সে কারো কাছ থেকে শুনেছে তার মায়ের চুলের কাঁটা এই বাড়ির কোনো মেয়ে পেয়েছে, যেটা সাদা রঙের, শ্বেত পাথর দিয়ে তৈরি। কাংনিং তখন বলে এরকম কোনো কাঁটা তারা পায়নি। চায়ান তখন বলে ওটা তার মায়ের খুব পছন্দের জিনিস, এটা তাকে ফেরত নিতেই হবে। কাংনিং তখন মনে করে চায়ানই হয়তো সেই লোক যে কিয়ানোকে মলিস্ট করার চেষ্টা করেছে। সে ওই চুলের কাঁটা চায়ানের দিকে এগিয়ে দেয়। চায়ান যখন ওই কাঁটাটা নিতে যায়, কাংনিং চায়ানকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। ও আরও একটা থাপ্পড় লাগাচ্ছিল, কিন্তু চায়ান কাংনিংয়ের হাত ধরে ফেলে আর জিজ্ঞাসা করে সে কি করেছে। কাংনিংয়ের সাহস কি করে হলো তাকে থাপ্পড় দেওয়ার। কাংনিং ওই চুলের কাঁটাটা ফ্লোরের উপর ফেলে দিয়ে চলে যায়। মানে এটা খুবই বাজে একটা ব্যবহার হলো আসলেও। চায়ান কাংনিংয়ের পিছু পিছু যেতে চাইলে চুনলাই তাকে আটকায়। মিসেস লি এসেও বলে আপনার চুলের কাঁটা ফেরত দেওয়া হয়েছে, আশা করি আপনি এখান থেকে চলে যাবেন। তবে চুলের কাঁটা অলরেডি ভেঙে গিয়েছিল। একটু পরে কাংনিং আবারও দরজা খোলে এবং চায়ানের দিকে এক ডিশ পানি ছুঁড়ে মারে। বেচারা চায়ান ভিজে সেখানে দাঁড়িয়ে থাকে আর কাংনিং দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। এই যে বেশি বোঝা শুরু হয়ে গিয়েছে, আর বেশি বোঝা নায়িকাদের আমার একদম সহ্য হয় না। পরবর্তী সিনে দেখা যায় মিং নেশা করে লি ফ্যামিলির নামে উল্টাপাল্টা বলছিল, মানে লি ফ্যামিলির 5 মেয়ের নামে। আর লিয়াং এটা সহ্য করতে না পেরে মিংকে মারধর করছে। মিং নেশার ঘরে বলছিল লি ফ্যামিলির মেয়েরা প্রত্যেকটা লুচ্চা, তাদেরকে কিছু একটা গিফট করলে রাতের বেলা কাছে পাওয়া যায়। আর এই টাইপ কথা শুনে চায়ানেরও প্রচণ্ড রাগ হচ্ছিল। তবে নিচে প্রচুর লোকজন ছিল যারা এসব নিয়ে কানাঘুষা শুরু করে দেয়। চায়ান বুঝতে পারে এখনই বিষয় না সামলালে ব্যাপারটা আরও খারাপের দিকে যাবে। চায়ান তখন সেখানে আসে আর বলে তুমি নেশা করে আর কত উল্টাপাল্টা কথা বলবে। আজ তুমি লি ফ্যামিলির নামে উল্টাপাল্টা কথা বলছো, কাল অন্য ফ্যামিলির মেয়েদের নামে বলবে। যদি নেশা করে নিজেকে সামলাতে না পারো তাহলে ড্রিঙ্ক করো কেন। আশেপাশের লোকেরাও তখন চায়ানের কথার সাথে একমত হয় আর তারা বুঝতে পারে মিং নেশা করে উল্টাপাল্টা বলছে। লি ফ্যামিলির মেয়েদের কোনো দোষ নেই। মিং আরও কিছু বলতে যাচ্ছিল, তবে চায়ান মিংয়ের পেটে আঘাত করে আর মিং নিজেকে সামলাতে না পেরে প্রায় পড়ে যাচ্ছিল। ঝাও বুঝতে পারে চায়ান অনেক রেগে গিয়েছে, আরও দ্রুত মিংকে নিয়ে ভিতরে চলে যায়। চায়ান তখন সবার কাছে সরি বলে এবং সবাইকে ড্রিঙ্ক করা কন্টিনিউ করতে বলে। রেস্টুরেন্টের সবাই আবার যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। লিয়াং তো প্রচণ্ড রেগে গিয়েছিল, আরও বলছিল ও এটার প্রতিশোধ নেবে। চায়ান তখন বলে তুমি যদি মিংয়ের বিরুদ্ধে কিছু করতে যাও তাহলে পরবর্তীতে সে হয়তো আবারও লি ফ্যামিলির ক্ষতি করার চেষ্টা করবে, তাই মাথা গরম করে কিছু করা যাবে না, ভাবনা চিন্তা করে আস্তে আস্তে আগাতে হবে। তবে চায়ান এবার বুঝতে পেরেছিল কাংনিং তাকে ভুল বুঝেছিল, ভেবেছিল চায়ানে কিয়ানোকে ডেকেছে। আর এটা বুঝতে পারার পর চায়ানের প্রচণ্ড খারাপ লাগে। দেকিং তার কাছে এসে বলে আপনি কেন ওই ফ্যামিলির সাথে বারবার জড়িয়ে যান, ওদের কথা চিন্তা করে আপনি তো বারবার অপমানিত হন। চায়ান ঝাড়ি মেরে বলে তুমি এত বেশি কথা বলো কেন। এদিকে বরাবরের মতো ফুহুই আবারও কাংনিংকে বোঝাচ্ছিল সে একদম শুধু শুধু চায়ানকে ব্লেম দিয়েছে। চায়ানের মায়ের চুলের কাঁটা মিং ধার করে নিয়ে গিয়েছিল। চায়ান এই ব্যাপারে কিছুই জানে না, তাকে ফাঁসানো হয়েছিল। কাংনিং তখন বলে কোনো না কোনোভাবে চায়ান তো অবশ্যই দায়ী, ও কেন খারাপ লোকদের সাথে চলবে, আর খারাপ লোকদের সাথে যারা চলে তারা তো খারাপই হয়। ফুহুই তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, তবে কাংনিং তার মতামতের উপরেই স্থির থাকে। এইসব কিছুর দায় চায়ানের, কারণ তার রেস্টুরেন্টে সব বদমাশদের আড্ডাখানা আর তাদেরকে চায়ানই পুষে রেখেছে। ফুহুই তখন হাল ছেড়ে দিয়ে বলে ঠিক আছে সেই ব্যাপারে আর কোনো কথা বলবে না। তবে কাংনিং মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল সে মিংকে ছাড়বে না এবং ও মিংকে ফলো করতে থাকে। ছোট্ট একটা বাচ্চা ভিখারিকে মিংকে ফলো করার জন্য পাঠিয়ে দেয়। তখনই সেখানে চায়ান আসে এবং কাংনিংয়ের সাথে কথা বলতে চায়। চায়ান কাংনিংয়ের সাথে কথা বলতে চাইলে কাংনিং চুনলাইকে বলে সেখান থেকে চলে যেতে। চুনলাই সেখান থেকে চলে যেতে কাংনিং চায়ানকে বলে চায়ানকে প্রতিশোধ নিতে এসেছে কিনা। সে চায়ানকে থাপ্পড় দিয়েছে, এই কারণে তো চায়ানের তাকে ঘৃণা করা উচিত। চায়ান তখন বলে সে মিংয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় আর তাই সে কাংনিংয়ের সাথে হাত মেলাতে এসেছে। চায়ান বলে আমার মায়ের চুলের কাঁটা ধার করে ও আমাকেও ফাঁসিয়েছে, তাই আমি ওর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই। চায়ান কাংনিংয়ের পালকির জানালা খুলে দিয়ে বলে আমি যদিও আপনার সাথে হাত মেলাতে চাই তবে অবশ্যই সেটা আপনার সিনসিয়ারিটির উপর নির্ভর করবে। মানে ইনডিরেক্টলি কাংনিংকে সরি বলতে বলে। কাংনিং এই বিষয়টা বুঝতে পেরে যায়,
আরও পালকি থেকে বের হয়ে এসে হাসি মুখে খুব নম্রভাবে চায়ানের কাছে ক্ষমা চেয়ে নেয়। চায়ান তখন মুচকি হেসে বলে, আপনি খুব দ্রুত পরিবেশের সাথে মানিয়ে নিতে পারেন। পরবর্তী সিনে দেখা যায় চুনলাই এবং কাংনিং একটা রাস্তায় দাঁড়িয়ে আছে। চায়ান তাদেরকে এখানে আসতে বলেছিল, তবে চায়ানের নিজেরই পাত্তা নেই। তাই আশেপাশে ঘোরাঘুরি করতে করতে কাংনিং একটা দোকান দেখে, যেখানে গোল্ডেন কালারের একটা মূর্তি ছিল, যেটা কাংনিংয়ের খুব পছন্দ হয়ে যায়। তবে এই মূর্তিগুলো কেনা যায় না, এটাকে লটারির মাধ্যমে পেতে হবে। ওই লোক জানায় 5টা কয়েন দিয়ে কাংনিংকে লটারি ধরতে হবে এবং ভাগ্যে থাকলে সে এটা পেয়ে যাবে। কাংনিং চিন্তা করে যেহেতু সে ফ্রি আছে, ভাগ্য পরীক্ষা করে নেওয়া যাক। আরও লটারি ধরতে শুরু করে। প্রথমবার যখন লটারি ধরে ওই মূর্তিটা পায় না, তবে দ্বিতীয়বার লটারি ধরতেই ওই মূর্তিটা পেয়ে যায়। কিন্তু তখন আবার ওই দোকানদার মূর্তিটা কাংনিংকে দিতে চায় না। তবে কাংনিং তো এত সহজে ছাড়ার মেয়ে না। ও জিজ্ঞাসা করে ও যেহেতু লটারিতে জিতেছে, এটা কেন তাকে দেয়া হবে না। ওই লোকটি তখন ক্ষমা চেয়ে বলে, আগেই আসলে কেউ একজন এটা জিতে নিয়েছিল, আর সে ভেবেছিল কাংনিং কখনো এটাকে জিততে পারবে না। তাই সে কিছু এক্সট্রা আর্নিংয়ের জন্য কাংনিংয়ের সাথে লটারি খেলেছে এবং কাংনিংয়ের কাছে বারবার মাফ চাচ্ছিল। এরই মধ্যে সেখানে চায়ান চলে আসে, আর দেখা যায় এটা আগে চায়ান জিতে নিয়েছিল। কাংনিং মনে করে যেহেতু সে এটা চাচ্ছে, চায়ান কাংনিংকে এটা দিয়ে দিবে। কিন্তু চায়ান কাংনিংকে এটা দেয় না, বরং সেই মূর্তিটা হাতে নিয়ে কাংনিংকে বলে তাকে ফলো করার জন্য। চায়ান ইচ্ছা করে কাংনিংয়ের সামনে ওই মূর্তির খাঁচাটা দোলাচ্ছিল। সে তো জানতোই কাংনিংয়ের এটা পছন্দ হয়েছে, আর কাংনিংও চায়ানের ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝতে পারছিল, কিন্তু ও বিষয়টাকে হজম করে নিচ্ছিল। কাংনিং খেয়াল করে এই এলাকা দিয়েই মিং ঘোরাফেরা করছে, তার মানে চায়ান মিংকে ফলো করছিল আর কি। দেখা যায় একটা সুন্দরী মেয়ে মিংয়ের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে। মিং যেহেতু একটু নারী লোভী ছিল, ও তো এই ফাঁদে পা দেবেই। ও তখন ওই মেয়েটার পিছু পিছু চলে যায়। ওরা সেখানে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে। কাংনিং বিরক্ত হয়ে বলে, আর কতক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হবে। চায়ান তখন বলে, আর বেশিক্ষণ না, পাখি খাঁচাতে ধরা দিল বলে। মিংও তো সেখানেই ছিল, আর বিকেলের দিকে ওর সাথে যে মেয়েটা দেখা হয়েছিল, সেই মেয়েটাকে আবারও এখানে দেখা যায়। সে মিংকে তার বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করে। তার বাড়িতে কেউই নেই। মেয়েটা বিবাহিত ছিল, তবে তার হাজবেন্ড বাইরে গিয়েছে। মিং তো মনে করে এটাই সুযোগ, এমন সুযোগ তো হাতছাড়া করা যায় না। ওই মেয়েটার সাথে তার বাড়িতে চলে যায়। তবে তার বাড়িতে যেতেই ওই মেয়েটার হাজবেন্ডের কাছে হাতে নাতে ধরা পড়ে যায়। ওই মেয়েটার হাজবেন্ড তো মিংয়ের মাথায় বস্তা চাপা দিয়ে তাকে পেটাচ্ছিল। তখনই চায়ান আর কাংনিং ভিতরে যায়। এই পুরো প্ল্যানই ছিল চায়ানের, আর এই লোকেরা চায়ানের লোক, যারা মিংকে মারছিল। চায়ান কাংনিংয়ের হাতে একটা লাঠি তুলে দেয়। কাংনিং তো বুঝতেই পারে চায়ান কি বলার চেষ্টা করছে। ও তখন নিজের মনের খায়েশ মিটিয়ে মিংকে ইচ্ছা মতো পেটায়। পিটুনি খেতে খেতে মিং অজ্ঞান হয়ে যায়। কাংনিং প্রথমে কিছুটা ভয় পেয়ে যায়, তবে চায়ান কাংনিংকে বলে, কোনো বিষয় না, আমার লোকেরা ট্রেনিং প্রাপ্ত, তারা জানে ঠিক কতটুকু মারলে শুধুমাত্র হাত পাই ভাঙবে। এরপর চায়ান কাংনিংকে নিয়ে ওর বাড়িতে ফিরে আসে। কাংনিং বুঝতে পারে চায়ানকে সে যতটা খারাপ মনে করে অতটা খারাপও চায়ান না, মানে তার চায়ানের প্রতি আস্তে আস্তে একটু দুর্বলতা কাজ করছিল। ঘরে ঢোকার সময় চায়ান ওই গোল্ডেন কালারের মূর্তিটা কাংনিংকে উপহার দিয়ে দেয়। কাংনিং তো প্রথমে অবাক হয়ে যায়, তবে ওর বেশ ভালো লাগে। কাংনিং ভিতরে ঢুকে গেলে চায়ান পা উঁচু করে কাংনিংকে দেখার চেষ্টা করে, যেটা দেখে দেকিং হাসছিল। চায়ান কাংনিংকে ভালোবাসত, তবে ও সেটা স্বীকার করতো না। যা হোক, পরদিন সকালে দেখা যায় কাংনিং খুব মনোযোগ দিয়ে ওই মূর্তিটাতে কাপড় পেঁচাচ্ছিল। অন্যান্য সবাই যে যার কাছে ব্যস্ত। লিশান তখন এসে কাংনিংয়ের কাছে ওই মূর্তিটা চায়। ওইটা লিশানের খুব পছন্দ হয়ে যায়। কাংনিং তখন অজুহাত দিয়ে বলে সে এটা ফুহুয়ের জন্য এনেছে। তখনই ফুহুই ঢুকতে ঢুকতে বলে, তাই নাকি, তাহলে দাও, আমাকেই দিয়ে দাও ওটা। কাংনিং তো অপ্রস্তুত হয়ে যায়, তবে ও এমনভাবে মূর্তিটা ফুহুয়ের দিকে দেয়, বোঝাই যাচ্ছিল যে ও সেটা ফুহুইকে দিতে চাচ্ছে না, আর ফুহুইও সেটা বুঝতে পারে। তখন সে কাংনিংকে বলে, এটা তুমিই রেখে দাও, পরবর্তীতে এমন একটা আমার জন্য নিয়ে এসো। কাংনিং তো মহা খুশি হয়ে যায়। সেখানে কিয়ানো আর শাহুয়াও তো উপস্থিত ছিল। কিয়ানো সবসময় এখন চুপচাপ থাকে, ওর অনেক মন খারাপ থাকে, মানে একটা অপরাধ বোধে ভোগে আর কি। ফুহুই কিয়ানোকে বলে, জানো শহরে কি হয়েছে? মিং একটা বিবাহিত মেয়ের ঘরে গিয়ে ধরা পড়েছে, যে কারণে ওই মেয়ের ভাই আর হাজবেন্ড তাকে প্রচুর পরিমাণে পিটিয়েছে। সে তো এখন খুবই অসুস্থ।
মনে হয় না 2-3 মাসের আগে বিছানা থেকে উঠতে পারবে। এটা শুনে কিয়ানো এত বেশি খুশি হয় যে সে আবেগে কান্নাই করে ফেলে। কাংনিং তখন কিয়ানোকে বলে, এবার কি তোমার মন একটু ভালো হয়েছে? চলো তাহলে আমরা সবাই মিলে মেলাতে ঘুরতে যাই। কিয়ানো যেহেতু একটু ভালো লাগছিল ও মেলাতে যেতে রাজি হয়ে যায়। শাওহুয়া বাদে ওরা বাকি 4 বোন এবং কিয়ানো 5 জনে মিলে মেলাতে ঘুরতে এসেছিল। হাউদি আর লিশান তো বাচ্চা, ওরা নিজেদের মতো আনন্দ করছে। তবে দূর থেকে 2জন লোক ওদেরকে ফলো করছিল। সেখানে কাংনিং কিয়ানোকে একটা মালা উপহার দেয়। মেলায় ঘোরাফেরা শেষে ওরা যখন ফিরে যেতে চাচ্ছিল, তখন হাউদি আর লিশান ফিরে যেতে চায় না, মানে ওরা আরো একটু ঘোরাঘুরি করবে। ফুহুই তখন বলে, তাহলে তোমরা ঘোরাঘুরি করো, কিন্তু তাকে ফিরে যেতে হবে। তাই কাংনিং আর ফুহুই গাড়িতে উঠছিল, আর কিয়ানো কেবলই গাড়িতে উঠবে তখনই সেই 2জন লোক ঘোড়া নিয়ে কিয়ানোর সামনে দিয়ে চলে যায়। একজন কিয়ানোকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর অন্যজন ওই গাড়িটা নিয়ে ছুটতে থাকে, যেটার মধ্যে কাংনিং আর ফুহুই ছিল। কিয়ানো তো চিৎকার করছিল আর গার্ডরাও পাশে দাঁড়িয়েছিল। তবে কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই 2জন লোক কাংনিং এবং ফুহুইকে কিডন্যাপ করে নিয়ে সেখান থেকে চলে যায়। ওরা যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল সেখান থেকে পাস করছিল চাইয়ান এবং লিয়াং। চাইয়ান তার রেস্টুরেন্টের কিছু জিনিসপত্র নিয়ে আসছিল, তবে ওরা বুঝতে পারে না যে এই গাড়িতে কাংনিং আর ফুহুই রয়েছে। কিছুটা দূর আগাতেই তাদের কিয়ানোর সাথে দেখা হয়, আর কিয়ানোর কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর চাইয়ান বুঝতে পারে ওদের সামনে দিয়ে যে গাড়ি গিয়েছিল সেটার মধ্যে কাংনিং এবং ফুহুই ছিল, কারণ গাড়িটা তাদের চেনা চেনা মনে হয়েছিল। গাড়িটা তো লিয়াংদের ফ্যামিলির গাড়ি ছিল। চায়ান আর কিছু চিন্তা না করে দ্রুত সেদিকে যেতে থাকে। এদিকে কাংনিং এবং ফুহুইকে নিয়ে ওই 2জন লোক একটা ঘরে চলে এসেছে। এরা ছিল ছোটখাটো ডাকাতের গ্রুপ, যারা মেয়েদের কিডন্যাপ করে বিক্রি করে দিত। তারা ফুহুই আর কাংনিংকে একটা ঘরে বন্দি করে রেখে ঘরের বাইরে পাহারা দিতে থাকে। তবে সেখানে চাইয়ান আর লিয়াং তার দলবল নিয়ে চলে এসেছিল, এবং ওরা খুব সাবধানে সেই ডাকাতদের ধরে ফেলে। লিয়াং তো দৌড়ে ফুহুইয়ের কাছে যেতে চাচ্ছিল, তবে চাইয়ান ওকে আটকে দেয় আর বলে, তুমি যদি এখন ফুহুইয়ের কাছে যাও তাহলে ফুহুই তোমাকে দোষ দিবে, বলবে তোমার গার্ডরা তাকে প্রোটেক্ট করতে পারেনি। তুমি কি চাও ফুহুই তোমার উপর রেগে যাক আর তোমাকে পেটাক? আসলে চাইয়ান ইচ্ছা করে লিয়াংকে আটকাচ্ছিল। ও চাচ্ছিল কাংনিং একটু ভয় পাক, ওদের এমনিতে অনেক সাহস। এদিকে ফুহুই আর কাংনিং নিজেদের হাতের আর চোখের বাঁধন খুলে ফেলেছে, চিন্তা করছিল কিভাবে পালানো যায়। এরই মধ্যে ওরা কারো আসার আওয়াজ পেয়ে নিজেদের চোখ আবারও বেঁধে ফেলে এবং পড়ে থাকার নাটক করে। লিয়াং আর চাইয়ান ভেতরে এসেছিল। চাইয়ান কণ্ঠ চেঞ্জ করে বলছিল, এরা 2জন খুব সুন্দরী মেয়ে, এদের বিক্রি করে দিলে আমরা অনেক টাকা পাবো। মানে ওদেরকে ভয় দেওয়ার জন্য এমন বোঝাচ্ছিল যে ওদেরকে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। চাইয়ান কণ্ঠ চেঞ্জ করে বলে, আমি একজনকে নিয়ে যাচ্ছি, আর তুমি ওকে পাহারা দিয়ে রেখো। ওকে কাল সকালে বিক্রি করে দিব, তবে আজকে একে বিক্রি করব। এটা বলে চাইয়ান কাংনিংকে নিয়ে বের হয়ে যায়। সে ঘোড়ায় করে কাংনিংকে নিয়ে যাচ্ছিল। কিছু দূর আসার পর কাংনিং চাইয়ানকে ওই ডাকাত মনে করে বলে, তুমি আমাকে কত টাকায় বিক্রি করবে? তুমি আমাকে যে টাকায় বিক্রি করবে আমি তোমাকে তার থেকে অনেক বেশি দিতে পারি। আমি শহরের মধ্যে একটা চায়ের দোকান চালাই, আর সেটা পান রেস্টুরেন্টের সামনে। পান রেস্টুরেন্টের মালিক খুবই খচ্চর, আমি তার নাকের ডগা দিয়ে তার উপর থেকে ব্যবসা করছি। তো বুঝতেই পারছো আমি কত বুদ্ধিমতী। তুমি যদি আমাকে বিক্রি না করো তাহলে আমি তোমার জন্য ব্যবসা করতে পারি এবং তোমাকে অনেক বেশি টাকা উপার্জনের পথ দেখাতে পারি। চাইয়ান তো কাংনিংয়ের কথা শুনে হাসছিল, আর এটাও ভাবছিল যে কাংনিং ওকে খচ্চর মনে করে। শুধু খচ্চর না, লজ্জাহীন এবং কঠোর। চাইয়ান তখন বলে, তুমি আবার আমাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছ না তো? কাংনিং বলে, একদমই না, আমি জানি ব্যবসায় কোন ট্রিক্স কাজে লাগাতে হয়। তুমি আমার কাছে এসো, আমি তোমাকে বলছি। চাইয়ান তখন কাংনিংয়ের একটু কাছাকাছি গেলে কাংনিং চুলের কাঁটা দিয়ে চায়ানের উপর আক্রমণ করে দেয়। চায়ান তো মাটিতে পড়ে যায়, তবে কাংনিং ইচ্ছা মতো চায়ানের দিকে চুলের কাঁটা মারছে। চায়ান তখন নিজের কণ্ঠ ঠিক করে বলে ফেলে, কাংনিং এটা আমি। কাংনিং নিজের চোখ খোলে আর চায়ানকে দেখে তো অবাক হয়ে যায়। সে চায়ানের উপর পুরো চড়ে বসেছিল। ওরা 2জনই দ্রুত উঠে দাঁড়ায়। চায়ান জানায় কিয়ানোর কাছ থেকে খবর পেয়ে সেই এসেছিল কাংনিংকে বাঁচাতে এবং কাংনিংকে একটু ভয় দেওয়ার জন্য নাটক করছিল। কাংনিং তখন জানায় সে আগেই বুঝতে পেরেছিল এটা চায়ান, সে নিজেও একটু নাটক করছিল। এরপর চায়ান কাংনিংকে ঘোড়া চাপিয়ে দেয় আর ও ঘোড়াটা নিয়ে হাঁটতে থাকে। কাংনিংয়ের তো খুবই ভালো লাগছিল।
ওরা শহরের কাছাকাছি এসে গেলে চায়ান কাংনিংকে একটা হুডি টাইপ পরিয়ে দেয়, যাতে করে কেউ কাংনিংকে দেখতে না পায়, কাংনিংয়ের রেপুটেশনের কোনো ক্ষতি না হয়। কাংনিংকে বাড়ির সামনে ছেড়ে দেওয়ার পর চায়ান তাকে বলে, তুমি মনে করো না আমি তোমাকে টিজ করার জন্য এমনটা করেছি, আমি শুধু তোমার সাথে কিছুটা সময় কাটাতে চাচ্ছিলাম। কাংনিং কোনো কথা না বলে ভিতরে ঢুকে যায়, তবে তার ফেস এক্সপ্রেশন দেখে বোঝা যায় যে তার খুবই ভালো লেগেছে। ঘরের ভিতরে ম্যাডাম লি তার ছোট 2 মেয়েকে পেটাচ্ছিল। কিয়ানুর পায়ে আঘাত লেগেছে, শাহুয়া তাকে ওষুধ লাগিয়ে দিচ্ছে। ম্যাডাম লি তার 2 মেয়েকে পেটাচ্ছে আর বলছে, তোমাদের জন্যই এমন দশা হয়েছে, কেন তোমরা তোমাদের বোনকে রক্ষা করতে পারোনি। যা হোক, এর মধ্যে কাংনিং ভিতরে চলে আসে, আর কাংনিংকে দেখে তো সবাই কান্না করে ওকে জড়িয়ে ধরে। একে অপরকে জড়িয়ে ধরে সবাই মিলে কান্না করতে থাকে। এরপর আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। ফুহুই সেখানেই পড়েছিল, বস্তাবন্দি অবস্থাতে, আর বাইরে লিয়াং চায়ানের সৈন্যদের সাথে ফাইট করার নাটক করছিল। একটু পরে ও ফুহুয়ের কাছে যেতে চায়, তবে চিন্তা করে এভাবে যদি যায় ফুহুই তো বুঝতেই পারবে যে সে কোনো ফাইট করেনি। তাই লিয়াং মাটিতে একটু গড়াগড়ি খায় এবং একজন সৈন্যকে বলে তাকে আঘাত করার জন্য। ওই সৈন্য লিয়াংকে 2-1টা ঘুষি মেরে দেয়, যাতে করে বোঝা যায় যে লিয়াং কিছুটা আহত হয়েছে। আর এরপর লিয়াং যায় ফুহুইয়ের কাছে ভিতরে। সে দ্রুত ফুহুইকে মুক্ত করে আর বলে, আমি চলে এসেছি, তোমার আর কোনো ভয় নেই, আমি তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। তবে ফুহুই লিয়াংকে দেখে তো প্রচণ্ড কান্না করতে থাকে। সে লিয়াংকে মারছিল আর বলছিল লিয়াং এত দেরি করে কেন আসলো। কান্না করতে করতে ফুহুই লিয়াংকে জড়িয়ে ধরে। তবে লিয়াং তো এটাই চাচ্ছিল, ওর খুবই ভালো লাগে যে ও ফুহুইয়ের সামনে হিরো সাজতে পেরেছে। ড্রামার আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে ড্রামাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। বেশি বেশি কমেন্ট করলে আমি খুব দ্রুত ড্রামার নেক্সট পার্ট নিয়ে আসবো। আজ তবে যাচ্ছি, আল্লাহ হাফেজ।